এখানে আমরা দেখিয়েছি উপমহাদেশে মুসলিম শাসন কখন থেকে শুরু হচ্ছে, খ্রিস্টপূর্ব 712। তাহলে এই 712টা কখন? এই 712টা হচ্ছে যখন মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে, আর এই 1526 হচ্ছে যখন বাবর আক্রমণ করে। এখানে আমরা দেখিয়েছি যে আরবের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা ভারতের পশ্চিম উপকূলে ব্যবসা করতে আসতো। এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের আসার আগে। এটা একটা বাণিজ্য করার প্রয়োজনে ওনারা আসতো। এরপর আমরা দেখিয়েছি মুসলিম যে আহ, যে ইসলাম যে ধর্ম বিস্তার, এর সাথে সাথে এদের যে রাজনৈতিক ভাবে এর যে বিভিন্ন পরিসর ব্যাপ্তি, যেমন এখানে প্রথমে এই এই অঞ্চলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অধীনে তার রাজনৈতিক যে ধর্ম বিস্তার এবং একই সাথে রাজনৈতিক ক্ষমতায়ন, এটা শুধু আরব উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু রাশিদুন খিলাফতের সময় এটা আরেকটু বিস্তৃত হয়ে বর্তমানে যেটা মিশর, লিবিয়া, বা এই যে ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক, ইরান, এই অঞ্চলগুলোতে বিস্তৃত করে, বা বৃহত্তর পার্সিয়া এবং মেসোপটেমিয়া এবং মিশরীয় সভ্যতার এই অঞ্চলে বিস্তৃত। এবং সর্বশেষ উমাইয়া খলিফা, যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি, সেই সময় সেটা এই যে বৃহত্তর ইউরোপ পর্যন্ত, যদি আমরা এটা রিক্যাপ করতেছি, বৃহত্তর ইউরোপ পর্যন্ত এটা হচ্ছে আফ্রিকার পশ্চিম উত্তর উপকূল প্লাস ইউরোপ, এই পর্যন্ত বিস্তার করে। এবং এখানে যদি আমরা দেখি এখান পর্যন্ত বিস্তার করে। সুতরাং ইসলামের যে মানে সাফল্য, সেটা উমাইয়া খলিফার সময় সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। এই উমাইয়া খলিফাদের দুই ধরনের বিস্তার ছিল, একটা ইউরোপের দিকে ওনাদের রাজ্য বিস্তার, আর একটা হচ্ছে এশিয়ার দিকে রাজ্য বিস্তার। এবং সেই দুটো বিস্তারেই সর্বপ্রথম যিনি ভূমিকা পালন করেন সেটা হচ্ছে প্রথম আল ওয়ালিদ। ওনার নির্দেশেই জাবালে তারিক কোথায় আক্রমণ করেন? স্পেন বিজয় করেন, যে মুসলমানদের স্পেন বিজয়, 1400 বছর মুসলমানরা স্পেনে রাজত্ব করেন। এই জাবালে তারিকের নাম অনুসারেই জিব্রাল্টার প্রণালী বা তারিকের পাহাড় বা জিব্রাল্টার পাহাড় এখানে একটি রয়েছে। ওনার নাম হচ্ছে তারিক বিন জিয়ান। তো এখন যদি প্রশ্ন আসে, জাভালের তারিখ থেকেই মূলত তারিকের পাহাড় কথাটার উৎপত্তি, এবং এটির নাম করা হয় তারিক বিন জিয়ান, মানে ওই সেনাপতির মূল নাম ছিল তারিক বিন জিয়ান। এরপরে যে আমরা আসি আরেক সেনাপতির কথা, উনি হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেমের পরিচয় হচ্ছে উনি ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, এবং হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এবং সর্বোপরি প্রথম আল ওয়ালিদের নির্দেশে উনি সিন্ধু আক্রমণ করেন, যেখানে সিন্ধুর রাজা ছিলেন দাহির। উনি প্রথমে সিন্ধুর এই যে দেবল বন্দর, এটা একটা সমুদ্র বন্দর, দেবল আক্রমণ করেন। পরে এই যে সিন্ধু নদী পেরে উনি রাওয়ারে চলে যান। এই রাওয়ারে গিয়ে উনি মূলত রাজা দাহিরকে ওইখানে হত্যা করেন। রাজা দাহিরকে হত্যা করার পর তাদের মেয়েদের বা তাদের যারা আত্মীয় স্বজন আছে সম্পর্ক, ওনাদেরকে ইরাকে নিয়ে আসেন, ইরাকের বাগদাদে নিয়ে আসেন। সেখানে একটা ভুল বোঝাবুঝি বা একটা অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ বিন কাসিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই পর্যন্ত ছিল মোহাম্মদ বিন কাসিমের আলোচনা। ঠিক আছে। এরপরে আলোচনা ছিল মোহাম্মদ সুলতান মাহমুদকে নিয়ে। সুলতান মাহমুদ ছিলেন সেই ইরাকের পার্শ্ববর্তী একটা রাজ্য ছিল, নাম হচ্ছে গজনি। সেই গজনি সুলতান ছিলেন। তিনি ভারত 17 বার আক্রমণ করেন, সবচেয়ে বেশি সম্পদ লুণ্ঠন করেন উনি সোমনাথ মন্দির থেকে। ঠিক আছে। এছাড়া উনি থানেশ্বর, ঠিক আছে, এই থানেশ্বরটা হচ্ছে হর্ষবর্ধনের এলাকা, যেটাকে আমরা বলি পুষ্যভূতি সাম্রাজ্য। ঠিক আছে। কনৌজ, কালিঞ্জ গুলো উনি আক্রমণ করেন। আচ্ছা, সুলতান মাহমুদ নিয়ে প্রশ্ন আসে। সুলতান মাহমুদ মূলত 997 থেকে খ্রিস্টাব্দ 997 থেকে 1030 পর্যন্ত এই সময় গজনি শাসন করেন। আচ্ছা, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাইনটা আপনারা দেখেন যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে উনি একাধিকবার ভারত আক্রমণ করেন। কতবার ভারত আক্রমণ করেন? এই ক্ষেত্রে ঐতিহাসিক হেনরি ইলিয়ট নামক একজন ব্যক্তি ইতিহাস উদ্ধৃতি করে বলেন উনি প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন। ঠিক আছে। 27 বছরে, তাহলে 27 বছরে 17 বার। কত বছরে 17 বার? 27 বছরে 17 বার উনি ভারত আক্রমণ করেন। এই যে গজনি যে সাম্রাজ্য, এই গজনি সাম্রাজ্যের বিখ্যাত সভাকবি ছিলেন ফেরদৌসী এবং আল বিরুনি। আমরা এদের কথা প্রায় জানি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরা কোন সাম্রাজ্যের বা কোন সুলতানের মানে সময়কালীন ছিলেন। ওনারা সুলতান মাহমুদের সময়কালীন। যেমন শাহনামা একটি কাব্যগ্রন্থ আছে, মহাকাব্য আছে, সেই শাহনামা মহাকাব্যের রচয়িতা হচ্ছে ফেরদৌসী।
তাহলে এখানে সুলতান মাহমুদ থেকে যে জিনিসটা আমরা নিব সেটা হচ্ছে উনি 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন মূলত সম্পদ লুণ্ঠনের জন্য। এবং উনি সবচেয়ে বেশি সম্পদ লুণ্ঠন করেন গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির কোথায়? গুজরাটে। এবং ঐতিহাসিক হেনরি উইটের মতে উনি 17 বার আক্রমণ করেন। এই জায়গাগুলো পরীক্ষা বারবার আসে, আপনার এর চেয়ে এক্সট্রা পড়ার দরকার নেই, এগুলো চিন্তা করেন। এরপরে যে ব্যক্তিরা সেটা হচ্ছে ঘুরি। তাহলে ঘুরি কে ছিলেন? দেখেন, আমরা এর আগে যখন হাজ্জাজ বিন ইউসুফের কথা বলছি তখন এই অঞ্চলে যে শাসক ছিল, এই অঞ্চলে যে শাসক ছিল সেই শাসকের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। উনি প্রথম আলো আলীদের আন্ডারে এই অঞ্চলের শাসক ছিলেন। এরপরে আমরা দেখছি এই অঞ্চলে আরেকটা শাসক, সেটা ছিল সুলতান মাহমুদ গজনির শাসক। এখন যখন এই প্রাচীন এই যে আহ ইরাকের যখন পতন হয়, তখন এখানে আরেকটা সাম্রাজ্য মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা হচ্ছে খারিজম। এই খারিজম, খোরাসান এবং ঘুর, এই তিনটা সাম্রাজ্যই তখন আসলে সুলতান মাহমুদ পরবর্তী সময়ে এই তিনটা সাম্রাজ্যই খুব প্রাধান্য বিস্তার করে। এখানে যদি আমরা দেখি, গজনি যে সাম্রাজ্যটা, এটা খুব ছোট হয়ে যায় এবং তাহলে আর বড় হয়ে ওঠে কোটা ঘুর, অর্থাৎ গজনি সাম্রাজ্যের পতনের পরে ঘুর সাম্রাজ্য বিস্তার লাভ করে। এই ঘুর সাম্রাজ্যের ব্যক্তিকে বলা হচ্ছে ঘুরি। ওনার নাম কিন্তু, প্রকৃত নাম কিন্তু ঘুরি না, ঠিক আছে? উনি ঘুর সাম্রাজ্য থেকে আসছে বলেই ওনার নাম, প্রকৃত নাম হচ্ছে ঘুরি। এই ঘুর সাম্রাজ্যের যে আলাউদ্দিন, উনি আসলে খারিজম দখল করতে চাইছিল, কিন্তু খারিজমের অনেক শক্ত প্রতিপক্ষ থাকার কারণে উনি খারিজমের দিকে যায় নাই। উনি ভারত অধিকার করার জন্য, বিশেষ করে সিন্ধু অঞ্চল অধিকার করার জন্য উনি অভিযানে নামেন। তাহলে এখানে আমরা যে রাজ্যগুলোকে দেখতেছি, এই রাজ্যগুলো আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আমাদেরকে চিনতে হবে যে ওই সময় এখানে কি ছিল। ওই সময় এখানে একটা খারিজম নামে একটা রাজ্য ছিল, খোরাসান, যেটা বর্তমানে তুরস্ক, বিশেষ করে মধ্যপ্রাচ্য, উজবেকিস্তান, কাজাকিস্তান এই অঞ্চলে ছিল খোরাসান। এরপরে ছিল ঘুর রাজ্য, গজনি এবং পাঞ্জাব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এখানে আলটিমেটলি একটা রাজ্য হচ্ছে ঘুর রাজ্য, মানে যেখানে পূর্বের গজনি এবং খোরাসান সবকিছু মিলে হচ্ছে ঘুর রাজ্য। এই ঘুর রাজ্যেরই একজন কি বলেন, একজন প্রতিনিধি হচ্ছেন যিনি ভারত আক্রমণ করেন, উনি হচ্ছে ঘুরি। তাহলে ঘুরির বিস্তারিত এখানে আছে, কে এই ঘুরি? এখন ঘুরি মূলত আসে আফগানিস্তানের ঘুর রাজ্য থেকে। ঠিক আছে? এখন এই ঘুর রাজ্যের যে উত্থান, সেটা হয় মূলত সুলতান মাহমুদের মৃত্যুর পর। গজনি সাম্রাজ্য, উনি গজনি সম্রাট ছিলেন, সেটার পতন হয় এবং গজনি ভেঙে কয়টা হয়? তিনটা রাজ্য হয়, খারিজম হয়, ঘুর হয় এবং পাঞ্জাব হয়। ঠিক আছে? এখন এই ঘুর রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, একটু আগে আমি আলাউদ্দিনের কথা বলেছি, আলাউদ্দিন হোসেন। এই আলাউদ্দিন হোসেনের ভাইপো ছিলেন, ভাইপো মানে ভাইয়ের ছেলে ছিলেন গিয়াসুদ্দিন মোহাম্মদ। এই গিয়াসুদ্দিন মোহাম্মদের ভাই হচ্ছে শিহাবুদ্দিন বা মুইজুদ্দিন মোহাম্মদ। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে ঘুরির প্রকৃত নাম কি। যে মোহাম্মদ ঘুরি নামে যাকে আমাদের চিনি, মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম হচ্ছে শিহাবুদ্দিন বা মুইজুদ্দিন মোহাম্মদ। এই মুইজুদ্দিন বা সিরাজউদ্দিন মোহাম্মদই পরবর্তীতে ভারত আক্রমণ করে এবং ওনার এই প্রকৃত নাম হচ্ছে শিহাবুদ্দিন বা মুইজুদ্দিন মোহাম্মদ, যিনি ইতিহাসে মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। এখানে যে আলোচনাগুলো, এগুলো হচ্ছে বোঝার ক্লিয়ারেন্সের জন্য। ঠিক আছে? বোঝার ক্লিয়ারেন্সের জন্য। আচ্ছা, বোঝার ক্লিয়ারেন্সের জন্য দিয়ে দিয়েছি। এখন এটা আপনারা জাস্ট যখন পিডিএফ দিবেন, আপনারা এখান থেকে ক্লিয়ারলি পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছে আমাকে দেখা যায় না কেন। আমি আসলে জুম থেকে ক্লাস নিচ্ছি তো, সুতরাং আহ, আমাকে দেখা যাচ্ছে না। চাইলে আমি দেখাতে পারতাম, কিন্তু আসলে স্ক্রিনটা অনেক দূর কভার করবে, এই জন্য আমি আসলে বিহাইন্ড দ্য সিন আছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি মোহাম্মদ ঘুরির উত্থান কোথা থেকে। ঘুর রাজ্য থেকে। এই ঘুর রাজ্যটা হচ্ছে আগের যে গজনি সাম্রাজ্য, সেটাকে ভেঙে খারিজম, ঘুর এবং পাঞ্জাব, সেখানেরই আলাউদ্দিন হোসেন শাহর ভাইপো গিয়াসুদ্দিন, যেটা ছিলেন শিহাবুদ্দিনের বড় ভাই। এবং এই শিহাবুদ্দিনের সময়কালে উনি ভারত অঞ্চল, এবং গিয়াসুদ্দিন ওনাকে এই অঞ্চলটা শাসন করার জন্য নির্দেশ দেন। ঠিক আছে? কেন তিনি ভারত আক্রমণ করলেন? প্রথম কারণ ছিল উনি ভারত এই দিকে উনি সাম্রাজ্য, যেহেতু খোরাসান যেটা বা খারিজমের দিকে যাওয়াটা ওনাদের পক্ষে সম্ভব ছিল না, সুতরাং ওনারা ভারতের দিকে নজর দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ঘুর রাজ্যের পশ্চিমে, যেটা আমি অলরেডি বলছি, খারিজমদের আধিপত্য থাকায় ঘুরি পূর্বে অর্থাৎ ভারতের দিকে অগ্রসর হওয়া করেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, উনি তো জানতেন যে সুলতান মাহমুদ 1000 থেকে 1027, 1027 এই সময়কালে প্রায় 17 বার ভারত আক্রমণ করেন এবং অনেক সম্পদ নিয়ে যান।
ঠিক আছে, অনেক সম্পদ নিয়ে যান। এই বিষয়টাও মোহাম্মদ ঘুরিকে প্রচুর আকৃষ্ট করে এবং মোহাম্মদ ঘুরি প্রচুর সম্পদের জন্য ভারত আক্রমণ করেন। আচ্ছা, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি এরকম ছিল, অর্থাৎ ওইখানে ভারতের এই পাশে বর্তমানে ইরাক ইরানে খারিজম রাজ্য ছিল, এখানে খোরাসান ছিল, এখানে ঘুর ছিল। এই ঘুরের যে কালারটা, এটা একটু আপনারা খেয়াল করেন। ঘুর রাজ্যে এখানে ছিল, কিন্তু সেটা বিস্তার করতে করতে কোথায় আসে, প্রথমে পাঞ্জাব দখল করে, পরে মুলতান সিন্ধ পুরাটা দখল করে নেয়। এই পুরো অঞ্চলটা দখল করে নেয়, অর্থাৎ মোহাম্মদ ঘুরির কারণে ঘুর রাজ্য পূর্ব দিকে বিস্তার লাভ করতে শুরু করে। যখন ঘুর রাজ্য এদিকে বিস্তার লাভ শুরু করে, তখন এখানে ছিল চৌহান রাজ্য। এই চৌহান রাজ্যেরই একজন আহ আহ, আহ, প্রতাপশালী শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান। তো মূলত পৃথ্বীরাজ চৌহানের সাথে এই যে ঘুর রাজ্যের ঘুরির সাথে এখানে যুদ্ধ হয়, এই যুদ্ধটার নাম হচ্ছে তরাইনের যুদ্ধ। কি যুদ্ধ? তরাইনের যুদ্ধ। এটা দুটি সময় হয়। একটা হচ্ছে আহ 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ, 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ, এবং 1192 সালে হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। এর আগেও ছোট ছোট তিনটা যুদ্ধ হয়। যেমন মুলতান দখল করার জন্য উনি 1175 সালে যুদ্ধ করেন, 76 সালে উনি সিন্ধু জয় করেন, এবং 1179 সালে উনি পাঞ্জাব জয় করেন। এগুলো অতটা সিগনিফিক্যান্ট না পরীক্ষার পারপোজ। ঠিক আছে, সিগনিফিক্যান্ট কোনটা? সিগনিফিকেন্ট হচ্ছে এই যে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে মোহাম্মদ ঘুরি মারাত্মকভাবে পরাজিত হয় এবং খুব অপমানজনকভাবে পরাজিত হয়। এবং এই অপরাজয়ের কারণেই ঠিক পরবর্তী বছর উনি আরো বেশি শক্তি নিয়ে কাকে আক্রমণ করেন? পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেন। এবং এই দ্বিতীয় যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মারা যান। ঠিক আছে, পরাজিত হন। এরপরে উনি ওনার একটা অ্যালাইনমেন্ট চলে আসে, তবে ভারতের উপর যে মোহাম্মদ ঘুরির যে রাজনৈতিক আধিপত্য, সেটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে আমরা দেখেন এখানে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো আপনারা কমেন্টে আপনারা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান যে আপনাদের কাছে নিশ্চয়ই দেখা যাচ্ছে, ভারতে প্রথম মুসলিম অভিযান করেন কে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল বিসিএস এর জন্য বা অন্যান্য বিশেষ করে প্রাইমারির জন্য এই চাকরি, এই প্রশ্নগুলো একইভাবে রিলিভেন্ট। তাহলে প্রথম উত্তরটা কি হবে? ভারতে প্রথম মুসলিম অভিযান করেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কত সালে? সা- মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম। এরপরে হচ্ছে আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? এই একইভাবে 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করে। আমি একটু দ্রুত অ্যান্সার গুলো দিয়ে যাচ্ছি, স্লাইডটা অনেক বড়, শেষ করতে হবে। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? একটু আগে আমি বলেছি, প্রথম আসে দেবল, পরে আছে রাওয়ারে। তাহলে এটার উত্তর হবে, উনি প্রথম দেবল শহরের দেবল বন্দরে আসেন। এরপরে হচ্ছে, হ্যাঁ, আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? রাজা ছিলেন দাহির। রাজা দাহির। এরপরে হচ্ছে কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? এটা হচ্ছে তারিক বিন জিয়ান, বা জাবালে জাবালে তারিক। ঠিক আছে, আশা করি আপনারা যখন রেকর্ডটা দেখবেন আরেকবার, বা আপনারা যখন এখন যারা ইনস্ট্যান্ট দেখতেছেন, তারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি কিছু কোশ্চেন আলোচনা করি, মোহাম্মদ সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সেটা হচ্ছে 17বার ভারত আক্রমণ করেন। সোমনাথ মন্দির ভারতের কোন অংশে অবস্থিত? এটা আমরা একটু আগে জানলাম, সেটা হচ্ছে ভারতের গুজরাটে সোমনাথ মন্দির অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বরে দেখেন, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরনের যুদ্ধ কত সালে সংঘটিত? আমরা জানি 1191 সালে হয় তরাইনের প্রথম যুদ্ধ, এবং 1192 সালে হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এরপরে হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হন? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান। ভারতের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? তাহলে ভারতের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বা প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, আর প্রকৃত প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠা ভারতের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠার কারণ হচ্ছে মোহাম্মদ ঘুরি। কিন্তু আমরা দেখি যে এর আগে যে মোহাম্মদ বিন কাসিম ছিল, উনি কিন্তু শাসন প্রতিষ্ঠা করে যেতে পারেননি। উনি জয় করেন, কিন্তু ওনার সে ফাইনালি উনি এখানে স্টে করেননি। আচ্ছা, এরপরে আমরা আসি এই যে মোহাম্মদ ঘুরি, ওনার যে সেনাপতিরা ছিল বা ওনার আন্ডারে যে দাসরা ছিল, তারা বিশেষ করে কুতুবউদ্দিন আইবেক, ওনার মাধ্যমে মূলত দিল্লি সালতানাতের শুরু। মূলত মোহাম্মদ ঘুরি যখন দিল্লি জয় করে বা ভারত জয় করে, তখন জয় করার পর উনি এই ভারতের দায়িত্ব কুতুব উদ্দিন আইবেকের কাছে দিয়ে কোথায় চলে যান? ঘুর রাজ্যে চলে যান। ওইখানে ছিল ঘুর রাজ্য, এই ঘুর রাজ্যে চলে যান। ঠিক আছে, এবং ঘুর রাজ্যে যাওয়ার পর একসময় উনি মারা যান। মারা যাওয়ার পরে কুতুবউদ্দিন আইবেকের যে সেনাপতিরা ছিল বা তার আন্ডারে যে লোকগুলা ছিল, তাদের মধ্যে মূলত এই বিভিন্ন অঞ্চলের শাসনকর্তা হওয়া নিয়ে প্রচন্ড প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আসলে ওই ইতিহাসে আমরা যাব না, আমরা এখান থেকে কিছু ফাইন্ডিংস আমরা এখান থেকে দেখে নিই। আচ্ছা, প্রথমে দেখেন দিল্লি সালতানাত বলতে আমরা কি বুঝি। দিল্লি সালতানাত বলতে আমরা বুঝি মোহাম্মদ বিন কাসিমের পরবর্তী সময়ে যে বা যারা দিল্লি কেন্দ্রিক শাসন করেছে, সেটা হচ্ছে দিল্লি সালতানাত। এটা মূলত 1206 থেকে 1215 সাল অবধি এই অঞ্চলের শাসন আহ যাদের হাতে ছিল, সেটাকে আমরা বলি দিল্লি সালতানাত। এখানে মূলত 5টি রাজবংশ ছিল। এই 5টি রাজবংশের মধ্যে প্রথম বংশকে আমরা বলি দাস বংশ, কারণ তারা কোনো না কোনো ভাবে জীবনের প্রথম পর্যায়ে তার এর আগের যে সুলতান ছিল, সুলতানের দাস ছিল। পরে তারা বিশ্বস্ততা অর্জন করার কারণে তাদের তাদের যে আহ, রাজনৈতিক ক্ষমতায়ন সেটা তারা লাভ করে। পরবর্তী আহ, যে বংশ সেটা হচ্ছে খলজি বংশ। অর্থাৎ দাস বংশের পতনের পর দিল্লির ক্ষমতা আসে খলজি বংশের পর। যেমন আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, এবং তুগলক বংশের উপর আসে পরবর্তীতে। তুগলক বংশের কারা কারা? মোহাম্মদ বিন তুগলক, যার আমলে 1333 সালে ইবনে বতুতা ইবনে বতুতা ভারতে প্রথমবারের মতো আসেন। ইবনে বতুতা মূলত দুইবার ভারতে আসেন। প্রথমবার হচ্ছে 1333, দ্বিতীয়টা হচ্ছে 1346। এই 1346 সালে উনি যখন ভারতে আসেন, তখন উনি বাংলায় আসেন। তখন বাংলার শাসক কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, এগুলো আমরা একটু জেনে নেব। আপনারা যদি অ্যান্সার গুলো করতেও না পারেন, আপনারা স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এরপরে হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ নিয়ে খুব একটা সিগনিফিকেন্ট কোশ্চেন আসে না। সর্বশেষ হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশের সর্বশেষ ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়ে আহ দিল্লির যে সালতানাতের সেটা অবসান হয়। তাহলে এই এইখানে যেটা ইম্পর্টেন্ট, দাস বংশের ইম্পর্টেন্ট, খলজি বংশ ইম্পর্টেন্ট, তুগলক বংশের একজন ইম্পর্টেন্ট, আর লোদি বংশটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে এই 3টা বংশ নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে দেখেন দাস বংশ। দাস বংশ কেন দাস বলা হয়? মূলত এরা জীবনের প্রথম পর্যায়ে তাদের যে সুলতানের দাস ছিলেন, পরে বিশ্বস্ততা অর্জন করে উপরের পদে চলে আসেন। এই দাস বংশের প্রথম যে শাসক ছিলেন সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেককে বলা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। দেখেন, এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের কনফিউশন করবে। সেটা হচ্ছে, আমি যদি বলি ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ঘুরি। ঘুরির আগেও এই অঞ্চলে দুইজন আসে। এক হচ্ছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ, এবং এর আগেও আসে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম কখন আসে? খ্রিস্টাব্দ 712 সালে আসে। আর উনি 1000 থেকে 1027 এই সময়ে আসে। আর মোহাম্মদ ঘুরি কখন আসে? 1192 সালে পরে আসে। ওনারা কিন্তু আসলে প্রকৃত অর্থে এই ধরনের এখানে যে স্থানীয় শাসন সেটা ওনারা প্রতিষ্ঠা করতে পারেননি। মোহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস ছিল, নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক, উনি মূলত দিল্লি যখন উনি কনসেন্ট্রেট করেন, এর আশেপাশে কিছু অঞ্চল জয় করে উনি এখানে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। তবে এখানে আরেকটা কনফিউশন আছে, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ।
শামসুদ্দিন ইলতুৎমিশ, ওনাকে বলা হচ্ছে এই দিল্লি সালতানাতের কি প্রকৃত প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? তাহলে আপনারা যখন ইতিহাস থেকে কোনো কিছু পড়বেন এইভাবে একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এভাবে একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবেন যে মোহাম্মদ বিন কাসিমের অবদান কি, উনি কতদিন পর্যন্ত এখানে স্টে ছিল, স্টে করেছিল মোহাম্মদ বিন কাসিমের বিষয়টা, সুলতান মাহমুদ, এবং এরা কেউই কিন্তু সিগনিফিক্যান্ট মানে রাজনৈতিক যে জয় সেটা অ্যাচিভ করতে পারেন নাই। রাজনৈতিক জয়ের যে বা সাম্রাজ্য প্রতিষ্ঠাতা মূলত কুতুবউদ্দিন আইবেক, এবং প্রকৃতভাবে প্রতিষ্ঠা, এখন প্রকৃত প্রতিষ্ঠা কেন বলা হয়, কারণ উনিই প্রথম মুদ্রা প্রচলন করেন। ঠিক আছে? সুতরাং এই মুদ্রা প্রচলনের কারণে সত্যিকার অর্থে যে শাসন ব্যবস্থা এটা উনি প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে আমরা দেখি কুতুবউদ্দিন আইবেকের পরে কে আসে? শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে কুতুবউদ্দিন আইবেক হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, আর ইলতুৎমিশ হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। কেননা উনি মুদ্রা প্রচলন করেন। ঠিক আছে? এবং নিজের নামে খুতবা পড়ান, খুতবা, খুতবা। এখন মসজিদে সাধারণত এই খুতবা পড়ানোর সময় ওই অঞ্চলের রাজার নাম নেওয়া হয়, তাহলে খুতবা পাঠ করার সময় যাদের করা হয় তার বা এই ব্যবস্থাটা যারা প্রচলন করেন তারা ওই অঞ্চলে প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপরে হচ্ছে সুলতান রাজিয়া, সরি এটা সুলতান রাজিয়া হবে না, এটা হবে সুলতান রাজিয়া, সুলতান রাজিয়া। ঠিক আছে? এটা সুলতান রাজিয়া হবে না, হবে সুলতান রাজিয়া। কারণ উনি একজন রাজা ছিলেন, তো রাজার আসলে কোনো লিঙ্গান্তর হয় না। ওনাকে কি যে বা যারা বলে সুলতানা রাজিয়া আসলে ভুল করে বলে, কারণ সুলতান, রাজার নাম হচ্ছে সুলতান, আর রাজার স্ত্রীকে বলে সুলতানা বা মানে সুলতানা, তো সুলতানা যে স্ত্রীর মর্যাদা। তাহলে এখন রাজিয়া যখন রাজা হন বা সম্রাট হন তখন ওনার নাম হওয়া উচিত সুলতান রাজিয়া। তাহলে সুলতান রাজিয়া, সুলতানা রাজিয়া নাম, সুলতানা রাজিয়া হলে তার নাম হয়ে যেত। এটা এটা ঐতিহাসিক ভাবে আমরা ভুল পড়ি। ঠিক আছে? এরপরে হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ, উনি হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশের আহ, একজন সন্তান। উনি খুব বেশি দিন এখানে ক্ষমতায় স্টে করতে পারেননি। এরপরে যেটা আসে সুলতান গিয়াসুদ্দিন বলবন। সুলতান গিয়াসুদ্দিন বলবন কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশের আসলে কিছু ছিল না। উনি চাই মানে গুরুত্বপূর্ণ সভাসদ, যেটাকে আমরা বলি বান্দেগানি চেহেলগাম, ওনার সদস্য ছিলেন। তাহলে মোটামুটি এই স্লাইডে আমরা যাদের দেখতেছি তাদের একটা বিরাট অবদান কিন্তু ভারতের যে দিল্লি সালতানাত সেই সালতানাতের প্রতিষ্ঠায় ছিল। এই প্রশ্নটা আপনারা বারবার দেখবেন যে দিল্লি সালতানাতের একমাত্র নারী যে সুলতান, সুলতান ছিল, হ্যাঁ, ইলতুৎমিশের কন্যা হচ্ছে রাজিয়া। উনি যেহেতু সম্রাট হন, রাজা হন, ওনার নাম হচ্ছে সুলতান রাজিয়া। এরপরে আসি আমরা সুলতান কুতুবুদ্দিন আইবেক নিয়ে, যেটা পড়তে হবে। উনি মোহাম্মদ ঘুরির কি ছিলেন? একজন ক্রীতদাস ছিলেন। এই কারণে ওনারা যে রাজ্য প্রতিষ্ঠা করেন বা যে বংশ ওনারা, ওনাকে বলা হয় দাস বংশ। সবাই কোনো না কোনো সময় জীবনে একজন দাস ছিলেন। যেমন কুতুবুদ্দিন আইবেকের দাস ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে? মেয়ে বিয়ে দেন, এরপরে আবার রাজা হয়ে যায়। তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, একটু খেয়াল করেন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বা উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? কুতুবুদ্দিন আইবেককে। উনি দিল্লিতে রাজধানী স্থাপন করেন। দিল্লির রাজধানীর বিষয়টা একটু খেয়াল করেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন পূর্ববঙ্গ এবং আসামকে কেন্দ্র করে ঢাকাকে রাজধানী করা হয়, আর পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কলকাতাকে রাজধানী করা হয়। এর আগে কলকাতা রাজধানী ছিল ব্রিটিশদের, কিন্তু 1911 সালে যখন বঙ্গবন্ধু রদ হয় তখন এই রাজধানী কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়? দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তাহলে মূলত আগে রাজধানী কোথায় ছিল? দিল্লিতে ছিল। পরে মুঘলদের পরাজয়ের পরে 1857 সালের প্রেক্ষাপটে এর রাজধানী কোথায় চলে আসে? কলকাতাতে চলে আসে, যেহেতু ইংরেজদের কনসেন্ট্রেশন কলকাতায় বেশি ছিল। এরপরে 1911 সালে আবার সেই কলকাতা থেকে রাজধানী কোথায় চলে যায়? দিল্লিতে চলে যায়। এখানে একটা শব্দ আছে লাক্স বক্স, লাখো বক্স। লাখো বক্স মানে হচ্ছে যিনি অবারিত দান করতেন। সুতরাং কুতুবুদ্দিন আইবেক, যিনি তখনকার সময় লাক্স বক্স নামে পরিচিত ছিল, কারণ উনি বদান্যতা এবং দানশীলতায় ওনার অনেক খ্যাতি ছিল। উনি আজমিরে, আজমির কোথায়? আজমির হচ্ছে ভারতের রাজস্থানে।
রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে আজমির, আরেকটা হচ্ছে রাজস্থানের আরেকটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে জয়পুর, যেটাকে বলা হচ্ছে পিঙ্ক সিটি। ঠিক আছে, তাহলে এই আজমিরে উনি একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদটার নাম হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। প্রশ্ন আসতে পারে আড়াই দিন কা ঝোপড়া ঝোপড়া এই মসজিদটি কে নির্মাণ করেন এবং কোথায় নির্মাণ করেন? আমাদের অনেকেরই ধারণা দিল্লির যে কুতুব মিনার আছে এই কুতুব মিনার হয়তো বা কুতুবুদ্দিন আইবেকের নাম অনুসারে, কিন্তু এটা আসলে না। এটা কুতুবুদ্দিন আইবেকের সময়ই একজন সুফি ছিলেন, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। মূলত ওনার নামই কুতুব মিনার প্রতিষ্ঠা করেন কে? কুতুবুদ্দিন আইবেক। অর্থাৎ এক কুতুবুদ্দিন কে স্মরণ করে আরেক কুতুবুদ্দিন কি করেন? কুতুব মিনার তৈরি করেন। তাহলে এটাকে যদি একটু ক্লিয়ারলি বলি, কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবেক, এই আইবেক এই আহ, কুতুব মিনারটা তৈরি করেন। নো ডাউট উনিই কুতুব মিনার তৈরি করেন, কিন্তু ওনার নামে না। এই কুতুব মিনারটা যার স্মরণে, উনি একজন সুফি বা উনি একজন ধার্মিক লোক, ওনার নাম হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই এটা ভেরি ইম্পর্টেন্ট যে কুতুব মিনার কার নামে প্রতিষ্ঠা করা হয় বা কুতুব মিনার প্রতিষ্ঠা করেন কে, কাকে উদ্দেশ্য করে করেন। ঠিক আছে, তার এটা হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নাম অনুসারে। এরপরে আসেন শামসুদ্দিন ইলতুৎমিশ, অর্থাৎ কুতুবুদ্দিন আইবেকের পরে কুতুবুদ্দিন আইবেকের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ওনাকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এটা একটু ভালো করে খেয়াল করেন। আমরা ভারতে যে আজকে রুপি দেখি বা রুপাইয়া দেখি বা পাকিস্তানে বা অন্য অঞ্চলে, এটা মূলত উনি প্রথম মুদ্রা প্রচলন করেন এবং এটার নাম দেন কি? রুপিয়া। তাহলে এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের জন্য উনি হচ্ছে প্রকৃত উপদেষ্টা। এছাড়া আরেকটা বিষয় আছে, দেখেন উনি যখন ক্ষমতাটা নেয় আসলে তখন ওই অঞ্চলের যারা শক্তিশালী লোক ছিল বা যারা প্রভাব, তারা কিন্তু মেনে নিতে পারেনি যে একজন দাস এসে ক্ষমতা দখল করবে। কিন্তু দেখা যাচ্ছে বাগদাদের যে খলিফা ছিল, আমরা জানি ইসলামের খলিফা আব্বাসীয় খলিফারা বাগদাদ কেন্দ্রিক ছিল। প্রথম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার, এরপর হচ্ছে খোলাফায়ে রাশিদিন, এরপর হচ্ছে উমাইয়া খলিফা, এরপর হচ্ছে আব্বাসীয় খলিফা। এই আব্বাসীয় খলিফার সময়ে 1229 সালে খলিফা আল মুনতাসির বিল্লাহ কর্তৃক উনি সুলতানি আজম উপাধিতে ভূষিত হন। তাহলে 712 সালে এক খলিফার সময় ছিল, এবং 1229 সালে যখন শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতে ক্ষমতায় আসেন তখন আরেকজন খলিফা, আল মুনতাসির বিল্লাহ ওনাকে সুলতানি আজম উপাধি দেন, মানে ওনাকে স্বীকৃতি দেন। এই দুটো কারণ, এক হচ্ছে প্রথম মুদ্রা প্রচলন করেন, দেন হচ্ছে খলিফার স্বীকৃতি, এই দুটো কারণেই মনে করা হয় উনি এখানে প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপরে আসেন দেখেন এই 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 মানে শব্দটা আপনারা খুব ভালো করে দেখে যাবেন, বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। আমরা একটু আগে গিয়াসুদ্দিন বলবনের কথা বলেছি, যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, কিন্তু উনি শামসুদ্দিন ইলতুৎমিশের পরিবারের কোনো সদস্য ছিলেন না। উনি মূলত বন্দেগানি চেহেলগান বা 40 চক্রের একজন সদস্য ছিলেন। এখন ক্ষমতার জন্য ইলতুৎমিশের সন্তানেরা যখন যুদ্ধে রত, তখন উনি একটা বিশেষ প্রেক্ষাপটে উনি এই দিল্লির সালতানাতের ক্ষমতা দখল করেন। আচ্ছা, এই যে আমরা দেখি কুতুবুদ্দিন আইবেক, সুফি কুতুবুদ্দিন কাকির নাম অনুসারে যে কুতুব মিনার তৈরি করেন, উনি সেটা কমপ্লিট করে যেতে পারেননি। আর এটা কমপ্লিট করে কে? ইলতুৎমিশ। যেমন বল্লাল সেন, মনে আছে বল্লাল সেন আহ, যে একটা বই, যেটা হচ্ছে কি দান সাগর এবং অদ্ভুত সাগর, সেটা লিখে যান, সেটা শেষ করে হচ্ছে লক্ষণ সেন। তেমনি শ্বশুরের অসমাপ্ত কাজ শেষ করে হচ্ছে ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ করে। আচ্ছা, এরপরে আসে দিল্লি সালতানাতের সুলতান রাজিয়া। তাহলে সুলতান রাজিয়া উনি 1236 থেকে 1240, ঠিক এই 4 বছর অনেক যুদ্ধ সংগ্রাম করে দিল্লির যে শাসন ক্ষমতা উনি পান। উনি ছিলেন সুলতান ইলতুৎমিশ, অর্থাৎ দিল্লিতে যারা শাসন করতেন তাদের ডাকনাম, তাদেরকে বলো হতো সুলতান। উনি সুলতান ছিলেন এবং উনি কন্যা ছিলেন ইলতুৎমিশের। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারীকে? অপশনে যদি সুলতানা রাজিয়া থাকে তাহলে সুলতানা রাজিয়া দিবেন, আর অপশনে যদি সুলতান রাজিয়া থাকে তাহলে সুলতান রাজিয়াই দিবেন, কারণ অপশন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এরপরে আসি দিল্লি সালতানাতের দাস বংশ। দাস বংশের সর্বশেষ হচ্ছে গিয়াসুদ্দিন আজম, ওনাকে বলা হচ্ছে মহান শাসক।
ওনাকে বলে বা প্রশ্ন আসতে পারে দিল্লির কোন শাসককে মহান শাসক বলা হয়। এই এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবেন যে রক্তপাত ও কঠোর নীতি, অর্থাৎ উনি ওনার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক মানুষকে হত্যা করেন এবং অনেক কঠোর হন। ঠিক আছে, এইটার জন্য ওনাকে বলা হচ্ছে কি রক্তপাত। এটা আবার ওনার এই রক্তপাত ও কঠোর নীতি কিন্তু আবার পছন্দ করতেন কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মনে করতো যে সুলতান গিয়াসুদ্দিনই প্রকৃত শাসক ছিলেন, এবং আলাউদ্দিন খলজি যখন ক্ষমতা আসেন তখন তিনি গিয়াসুদ্দিন বলবনের সেই নীতিটাই ফলো করতেন। এরপরে গিয়াসুদ্দিন বলবনের সময় ভারতের তোতা পাখি ছিল, যেটা ভারতের তোতা পাখি যেটাকে আমরা হিন্দিতে বলি তুতিহিন নামে খ্যাতি ছিল আমির খসরু। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তানসেন, মিয়া তানসেন, উনি মোগল আকবরের সভাসদ ছিলেন। ওনার নাম হচ্ছে আহ বুলবুলি হিন্দ, বুলবুল ই হিন্দ। কিন্তু অনেক বইতে দেওয়া আছে বুলবুলি হিন্দ মানে হচ্ছে আমির খসরু, না, বুলবুলি হিন্দ হচ্ছে তানসেন, আর আমির খসরু হচ্ছে তুত ই হিন্দ বা আরবের তোতা পাখি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আলাউদ্দিন খলজি, মানে খলজি বংশের প্রথম হচ্ছে জালালউদ্দিন খলজি, এবং জালালউদ্দিন খলজির মেয়ের জামাতা হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি প্রথম ভারতের দক্ষিণাত্য বা দক্ষিণ ভারত জয় করেন, যেটাকে আমরা কর্ণাটক, তামিলনাড়ু এগুলো আমরা বলি। দাক্ষিণাত্য অভিযানের নেতৃত্ব দেন তার প্রধান সেনাপতি মালিক কাফুর। প্রশ্ন আসতে পারে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি, এটা একটা প্রশ্ন। আর প্রশ্ন হতে পারে কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এবং ওইটার পাশাপাশি উনি দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ অর্থাৎ ইনফ্লেশন নিয়ন্ত্রণে এবং কঠোর ভূমিকা পালন করে, বিশেষ করে উনি দ্রব্যের মূল্য নির্দিষ্ট করে দেন। সুতরাং এই এই দুটো জায়গা আপনারা একটু ভালো করে খেয়াল করে যাবেন, খেয়াল করবেন। প্রশ্ন হিসেবে দিল্লির কুল সুলতান দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে দ্রব্যের মূল্য নির্দিষ্ট করে দেন আলাউদ্দিন খিলজি। এবং আলাউদ্দিন খিলজির আসলে অ্যাটিটিউড এমন ছিল, একটু অহংকারী ছিল এবং বলতো আমি রাষ্ট্র, এরকম কথা আর কে বলতো? আমরা যদি ফরাসি বিপ্লবের আগের কথা বলি, ফরাসি বিপ্লব হয় পঞ্চম লুই সংবৎসরে এবং তার আগে চতুর্দশ লুই মনে করতো আমি রাষ্ট্র। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে আমি রাষ্ট্রের কথা কে মনে করতেন? চতুর্দশ লুই। এবং আলাউদ্দিন খলজিও তা বিশ্বাস করত যে আমি রাষ্ট্র। এরপরে আসেন মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের জন্য যে বিখ্যাত রাজা মোহাম্মদ সুলতান মোহাম্মদ বিন তুগলক। রাজ্য শাসনের প্রত্যক্ষ সুবিধার জন্য রাজধানী দিল্লি থেকে দেবগিরি। এখন রাজধানী যদি হিসাব করি, দিল্লিতে ছিল, কলকাতাতে ছিল, তাহলে একবার দিল্লি থেকে দেবগিরিতে চলে আসে। দেবগিরি কোথায়? দেবগিরি পাশেই হচ্ছে দেবগিরি। তাহলে প্রথমে রাজধানী ছিল দিল্লিতে, দিল্লি থেকে আসে দেবগিরিতে, দেবগিরিতে আবার দিল্লিতে, দিল্লি থেকে আসে 1857 সালে কোথায় আসে? আহ আহ কলকাতায় আসে। কলকাতা থেকে 1913 সালে আবার কোথায় চলে যায়? 1911 সালে আবার দিল্লিতে চলে যায়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের ক্লাস স্মুথ লাগতেছে কিনা বা ক্লাসে কোনো ইন্টারেক্ট হচ্ছে কিনা একটু জানান। আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এর বাইরে বাকি সবগুলো বিষয় ঠিক আছে কিনা একটু কনফার্ম করেন। ঠিক আছে, এরপরে আমরা যাব। আচ্ছা, এখানে দেখেন, এই যে মোহাম্মদ বিন তুগলকের শাসনটা খুবই ইম্পর্টেন্ট। ও এই সময় উনি প্রথম তামার মুদ্রা প্রচলন করেন। যদি বলে প্রথম মুদ্রা প্রচলন করে কে, উনি হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে প্রথম মুদ্রা প্রচলন করেন। আর তামার মুদ্রা প্রচলন করেছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। আচ্ছা, কৃষি উন্নয়নের জন্য দেওয়ানি কুহি নামে স্বতন্ত্র কৃষি মন্ত্রণালয় বা কৃষি বিভাগ স্থাপন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। আমির কুহি নামে, মানে যেটাকে আমরা বলি কৃষি মন্ত্রী, চালু করেন হচ্ছে, তাহলে আমির কুহি এবং দিয়ানি কুহি এই দুটো শব্দ আপনারা মনে রাখবেন। এই দুটো কার সাথে যায়? এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কাল এটি দুটি প্রতিষ্ঠা করে। একটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়, একটা হচ্ছে কৃষি মন্ত্রী। এর আগে আমরা বলেছি যে 1933 সালে ইবনে বতুতা প্রথমবারের মতো ভারতে আসেন। এরপরে 1346 সালে দ্বিতীয়বারের মতো ভারতে আসেন। ঠিক আছে। এরপরে আছে মাহমুদ শাহ, তুগলক বংশের সর্বশেষ রাজা। এখানে দেখেন মাহমুদ শাহের যখন রাজত্বকালে তখন তার, আচ্ছা, ওকে, আমরা নেক্সট ক্লাসে দেখি আমি এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা আপাতত এখান পর্যন্ত ক্লাস করি। 1398 সালের কথা একটু চিন্তা করেন। 1398 সালে তৈমুর লং, এই লং মানে হচ্ছে ল্যাংড়া। লং মানে কি? ল্যাংড়া, অর্থাৎ তৈমুর ছিল ল্যাংড়া, এক পা খোড়া। এক পা খোড়া থাকে উনি পুরো ভারত জয় করে ফেলেন 1398 সালে। ঠিক 100 বছর পর 1498 সালে কে আসে? ভাস্কো দা গামা আসে। একটু মনে রাখবেন, ভাস্কো দা গামা যখন আসে ঠিক
1 বছর আগেই সুলতান মাহমুদ এর দুর্বলতার সুযোগে তৎকালীন আহ যেটাকে আমরা বলি আফগানিস্তান এবং ইরান ওই অঞ্চলের শাসক তৈমুরলং ভারত আক্রমণ করেন, এবং উনি এশিয়ার সমরকন্দ, এই সমরকন্দটা কোথায় বর্তমানে, এই সমরকন্দটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা আফগানিস্তানের সমরকন্দ। এবং এই তৈমুর লং এর পিতার নাম ছিল আমির তুগরাই। এই কয়েকটা জায়গা ইম্পর্টেন্ট, যে সুলতান মাহমুদ শাহের আমলে তৈমুর লং আসেন 1398 সালে সমরকন্দে, উনি অধিপতি ছিলেন এবং ওনার পিতার নাম ছিল আমির তুগরাই। ইব্রাহিম লোদি অর্থাৎ সর্বশেষ, উনি দিল্লি সালতানাতের সর্বশেষ যিনি, ইব্রাহিম লোদি 1517 থেকে 1526 সাল পর্যন্ত উনি ছিলেন, এবং দিল্লি সালতানাতের ওনাকে বলা হচ্ছে সর্বশেষ সুলতান। তাহলে যদি প্রশ্ন হয় দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতানকে, দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান, আচ্ছা সর্বশেষ তো জানলাম, এখন প্রথম সুলতানকে যিনি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবেকের পরে কে আসে? কুতুবউদ্দিন আইবেকের পরে আসে শামসুদ্দিন, শামসুদ্দিন ইলতুৎমিশ। এরপরে কে আসে? শামসুদ্দিন ইলতুৎমিশের পরে আসে সুলতান রাজিয়া, এবং সুলতান রাজিয়া ছিলেন ভারতের প্রথম মহিলা সুলতান, মানে ভারতের শাসনের প্রথম মহিলা সুলতান। এরপরে কি আসে? এরপরে আসে গিয়াসুদ্দিন বলবন, গিয়াসুদ্দিন, নাসিরুদ্দিন আসে, ওটা তো সিগনিফিকেন্ট না, গিয়াসুদ্দিন বলবন, বলবন, এই বলবনের মধ্যে দিয়েই মূলত আমাদের দাস বংশের কথা আমরা দেখি। এরপরে আসে যেটা হচ্ছে আলাউদ্দিন খলজি, খলজি বংশ, আলাউদ্দিন খলজি আসেন। উনি, ওনার অবদান কি? উনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন, উনি দাক্ষিণাত্য জয় করেন, এবং ওনার যে সেনাপতি ছিল মালিক কাফুর, এবং একই সাথে যেটা হচ্ছে উনি আহ আসলে নিজেকে কি মনে করতেন? নিজেকে মনে করতেন আমি রাষ্ট্র, এবং উনি কার ফিলোসফিতে বিশ্বাস করতেন? উনি গিয়াসুদ্দিন বলবনের ফিলোসফিতে বিশ্বাস করতেন। আলাউদ্দিন খলজির পরে যেটা আসে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের শাসনটা খুবই ইম্পর্টেন্ট। মোহাম্মদ বিন তুগলক, এই তুগলকি যেটা করেন সেটা হচ্ছে তামার মুদ্রা প্রচলন করেন, তামার মুদ্রা প্রচলন করেন। দিওয়ান ই কুহি, দিওয়ান ই কুহি নামে উনি একটা কৃষি বিভাগ চালু করেন, এবং যার যার প্রধান হয় আমির ই কুহি। ঠিক আছে, আহ এগুলা ওনারা করেন। এরপরে যেটা আসেন সেটা হচ্ছে মাহমুদ শাহ, মাহমুদ শাহ, মাহমুদ শাহের সময়ে তৈমুর লং 1398 সালে ভারত আক্রমণ করেন, এবং এই তৈমুর লং এর যে শাসন জায়গা সেটা ছিল সমরকন্দ। এবং এই তৈমুর লং এর আক্রমণের পরে এখানে সর্বশেষ হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি মূলত বাবরের কাছে যখন পরাজয় বরণ করেন, এই পরাজয়ের মধ্যে দিয়ে মূলত এই যে ভারতের ইতিহাসের যে দিল্লি সালতানাত, সে দিল্লি সালতানাতের পতন হয়, এবং মুঘল যে শাসন, সে মুঘল শাসনের সূত্রপাত হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আরেকটা স্লাইড একটু শেষ করার চেষ্টা করব। আজকে আমরা দুটো স্লাইড দেখবো, আপনারা একটু লাইনে থাকেন, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ লেকচার 8 এবং 9 আজকে আমরা শেষ করতেছি। আচ্ছা, একটু আগে আমরা যেটা জানলাম, দিল্লি সালতানাতের সর্বশেষ যে শাসক উনি ছিলেন ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকেই, লোদিকে বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে এই ভারত অঞ্চলে ওনার যে কর্তৃত্ব সেটা স্থাপন করেন। এই যে ম্যাপ, এই ম্যাপের এই জায়গাটা হচ্ছে উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা জায়গা হচ্ছে এই জায়গাটা, এগুলো হচ্ছে ফারগানা। ঠিক আছে, এই ফারগানা অঞ্চলেই বাবরের জন্ম। বাবর এই ফারগানা অঞ্চল থেকেই এই অঞ্চল দিয়ে ভারত আক্রমণ করেন। ঠিক আছে, ওকে। এখন এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন
মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। দেখেন আমরা যদি বাবরকে এই অঞ্চলের ইতিহাসে 4 বছরের জন্য পাই, 1526 থেকে 1530। আর ওনার যদি প্রশ্ন আসে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে দেখেন, প্রশ্ন হতে পারে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1556 সালে। বাবরের জন্ম কোথায়? বাবরের জন্ম হচ্ছে উজবেকিস্তানের ফারগানা। ফারগানা। এখন দুটো অঞ্চলের নাম আমরা জানি, একটা হচ্ছে সমরকন্দ, সমরকন্দ, আর একটা হচ্ছে ফারগানা, ফারগানা। তো ফারগানা হচ্ছে বাবরের জন্ম, সম্রাট বাবরের জন্ম। আর সমরকন্দ হচ্ছে তৈমুর লংয়ের, এখানে রাজ্য ছিল তৈমুর লং। ঠিক আছে। এই বাবর ছিল বাবার দিক থেকে, অর্থাৎ বাবরের বাবা ছিল তৈমুর লংয়ের বংশধর, এবং মায়ের দিক থেকে সে ছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খান, চেঙ্গিস খান। ঠিক আছে। তাহলে বাবর মূলত চেঙ্গিস খান এবং তৈমুর লংয়ের যে যৌথ বংশগতি, সে বংশগতি ধারক। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে বাবর বাবার দিক থেকে তৈমুর লং আর মায়ের দিক থেকে চেঙ্গিস খান। সাহসিকতা এবং নির্ভীকতার ইতিহাসে বাবর নামে তিনি পরিচিত ছিলেন। এখন এটা নিয়ে আহ অনেকবার প্রশ্ন আসছে, যেমন বাবর যদি ফার্সি শব্দ হয় এর অর্থ হচ্ছে বাঘ, আর বাবর যদি তুর্কি শব্দ হয় তার অর্থ হচ্ছে সিংহ। ঠিক আছে। হ্যাঁ, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশকent। তাহলে বাবর মানে বাবর মানে বাঘ হতে পারে, বাগর মানে সিংহ হতে পারে। যদি বাবর মানে সিংহ তাহলে এটা হচ্ছে তুর্কি অর্থে, আর বাবর মানে বাঘ, এটা হচ্ছে ফার্সি বা ফরাসি অর্থে। আচ্ছা, আপনার কি স্লাইড দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, সরি সরি। আহ আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো। আচ্ছা, তাহলে আমরা আহ, বাবরের শাসনের বা মোগল শাসনের যে আলোচনা, সেই আলোচনায় আমরা, মোগল শাসন শুরু হয় মূলত 1226 সালে। এখান থেকে আমরা 1688 সাল পর্যন্ত ওনাদের যে শাসন বিস্তার সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে স্লাইডে আমরা 1688 সাল পর্যন্ত আলোচনা করব। আচ্ছা, বাবরের যে জন্ম, সেটা বাবরের জন্মটা যদি আমরা একটু লোকেট করার চেষ্টা করি, বাবরের জন্ম হচ্ছে উজবেকিস্তানের এই ফারগানা। এই এটা হচ্ছে উজবেকিস্তান, আর এটা হচ্ছে উজবেকিস্তানের ফারগানা অঞ্চল। এই উজবেকিস্তানের ফারগানা অঞ্চলে মূলত বাবরের জন্ম। বাবর এখান থেকে এই অঞ্চল দিয়ে ভারতে আসেন। তা এটা আসেন কত সালে? 1526 সালে। এখন এটা আসতে 1526 সালে আসার পরেই মূলত বাবর এই ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন। বাবর শব্দটার অর্থ হতে পারে বাঘ। ঠিক আছে। এবং বাবর শব্দটার অর্থ হতে পারে সিংহ। যদি এটা ফার্সি শব্দ হয় তখন তার অর্থ হচ্ছে বাঘ, আর যদি সেটা তুর্কি শব্দ হয় তখন সেটার অর্থ হচ্ছে সিংহ। ঠিক আছে। ওকে। এখন এখানে দেখেন, এখানে আমরা আসলে কোন কোন বিষয়গুলো, যেগুলো আমরা অলরেডি কথা বলেছি বা আলোচনা করেছি, ওই বিষয়গুলোকে আমরা এখানে একটু বলার চেষ্টা করি। যেমন জহিরুদ্দিন বাবর 1526 থেকে 1530 এই সময়কালীন ভারতের অঞ্চলের শাসক ছিলেন। ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন আসে একটু খেয়াল করেন, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তো উত্তর হবে বাবর। ঠিক আছে। উনি মুঘল সম্রাটদের মধ্যে প্রথম সম্রাট, যিনি এই অঞ্চলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপরে এই প্রতিষ্ঠার পথে উনি ইব্রাহিম লোদির সাথে যে যুদ্ধ করেন সেটাকে বলা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এটা ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জায়গায়। এটা আমরা একটু পরে দেখাবো। ঠিক আছে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত হয়? পানিপথের মোট 3টা যুদ্ধ হয়। একটা হচ্ছে 1526 সালে, আরেকটা হচ্ছে 1556 সালে, আরেকটা হচ্ছে 1765 সালে। ঠিক আছে।
1526 সালে হয় বাবরের সাথে ইব্রাহিম লোদির। 1556 সালে হয় মানে কি বলে আহ হিমুর সাথে আহ আকবরের যে প্রধান সেনাপতি বৈরাম খান। তাহলে এখানে হয় বাবরের সাথে ইব্রাহিম লোদির, আর এখানে হয় হিমুর সাথে বৈরাম খানের, আর এখানে হয় আহমেদ শাহ আবদালির সাথে মারাঠাদের। আচ্ছা, তাহলে বর্তমান এই ফারগানা অঞ্চলটা কোথায়? বর্তমান আমরা যেটাকে উজবেকিস্তান বলি, উজবেকিস্তানের একটা অঞ্চলের নাম হচ্ছে ফারগানা। আর বাবর বাবার দিক থেকে ছিল তৈমুরলং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আসলে বাবরের যে ব্লাড, এই ব্লাডটা আসলে কিন্তু একদম যোদ্ধার ব্লাড। ঠিক আছে। আর সেই কারণে বাবরের নাম কখনো কখনো কোথাও আমরা বাঘ দেখি, এবং কোথাও কোথাও সেখানে বলা হচ্ছে বাবর মানে হচ্ছে সিংহ। ঠিক আছে, কনফিউজড হবেন না, পরীক্ষা যেটা রাইট অপশন দেখা যায় সেটাই অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, বাবর তার যে জীবন কাহিনী বা আত্মজীবনী উনি তুর্কি ভাষায় রচনা করেন, এবং এটার নাম হচ্ছে তুজুকি বাবরি। এটা হচ্ছে বাবর নামা। এরপরে আমরা হুমায়ুন নামা দেখি, এরপরে আমরা আকবর নামা দেখি, এরপরে আমরা জাহাঙ্গীর নামা দেখি। ঠিক আছে, ওকে। পানিপথের প্রথম যুদ্ধ এটা হয় 1526 সালে। কোথায়? উত্তরে। পানিপথ দিল্লি থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে হরিয়ানা যেটা একটা জায়গা আছে, হরিয়ানাটা মূলত এখন কেন্দ্রশাসিত একটা অঞ্চল। এই হরিয়ানা থেকে যমুনা নদীর তীরে অবস্থিত। এটা বর্তমানে যে যমুনা, যে যমুনার আগ্রা নদীর তীরে যেখানে তাজমহল, সেখানে হচ্ছে সেই যমুনা নদীর তীরে হচ্ছে পানিপথ। এটা আমরা বলেছি এখানে 1526 সালে প্রথম যুদ্ধ হয়, 1556 সালে দ্বিতীয় যুদ্ধ, এবং 1761, আমি 65 বলেছি, 1761 সালে দ্বিতীয় যুদ্ধ হয়। তাহলে এই তিনটা সাল, ভি 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 আই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পানিপথের প্রথম যুদ্ধ হয় কবে? আহ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কবে, এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কবে? পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে, যেটা আমরা অলরেডি জানি। এবং এই উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার হয়, প্রশ্ন আসতে পারে উপমহাদেশের প্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধে? এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে। এরপর হচ্ছে বাবরের সাথে যেটা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে বাবরি মসজিদ। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। বাবর ক্ষমতা ছিল 1526 থেকে 1530 এই সময়কালীন, এবং এই সময়কালীন 1528 থেকে 29 এই সময়কালীন উনি বাবরি মসজিদ নির্মাণ করেন। এবং কোথায় নির্মাণ করেন? অযোধ্যা। অযোধ্যা কোথায়? উত্তরপ্রদেশ। অযোধ্যা কোথায়? অযোধ্যা হচ্ছে উত্তরপ্রদেশে। এবং রিলিজিয়াস সেন্টিমেন্টের কারণে 6 ডিসেম্বর 1992 সালে উগ্রবাদী হিন্দুরা এই যে বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে। এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট, যে বাবরি মসজিদ কত সালে ধ্বংস করা হয়। এটা হচ্ছে 6 ডিসেম্বর 1992 সালে। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন। আপনারা অনেকেই মানে বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীর ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, এগুলো নিয়ে খুব মহাব্যস্ত হয়ে যান। এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট তাদের মূল কন্ট্রিবিউশনের যে জায়গাটা, এটা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, সম্রাট মানে হুমায়ুন আর যখন আসে, মানে এর মধ্যে সম্রাট বাবর যখন মারা যান, তখন এরপরে থেকে প্রায় 1556 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় পানিপথের যুদ্ধ পর্যন্ত মূলত সম্রাট হুমায়ুনের যে রাজত্বকাল। এখানে যেটা আছে দেখেন, 1530 সালে সম্রাট হুমায়ুন ক্ষমতায় বসে, এবং 1538 সালে উনি গৌড় অধিকার করেন। এই গৌড় অধিকার করে, গৌড় মানে হচ্ছে বর্তমানে যেটা মুর্শিদাবাদ এবং চাঁপাইনবাবগঞ্জ এটা আছে, সেটা হচ্ছে গৌড়। এই গৌড় অধিকার করেই উনি গৌড়ের নাম দেন হচ্ছে জান্নাতাবাদ। কি নাম দেন? জান্নাতাবাদ। প্রশ্ন আসতে পারে জান্নাতাবাদ নাম দেন কে বাংলার? সেটা হচ্ছে হুমায়ুন। কেন নাম দেন? কারণ উনি ওখানে ওই অঞ্চলের আম খেয়ে ওনার এত ভালো লাগছে, ওনার কাছে মনে হয়েছে এই ফল শুধু জান্নাতেই পাওয়া যেতে পারে। ঠিক আছে, এটার প্রতি ওনার একটা আবেগ কাজ করছে। আচ্ছা, তবে ভালো কথা, 1530 সালে উনি ক্ষমতায় বসেন, এবং 1538 সালে উনি গৌড় বা বাংলা দখল করেন। কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে, উনি জান্নাতে মানে জান্নাতাবাদ বা এখানে আসার পরে উনি এত আরামায়েশে জীবনযাপন শুরু করেন, যে তোনার এই আরামায়েশের সুযোগে 1540 সালে এই যে শেরশাহ, যিনি সুরশাসন, ভারতের সুরশাসন প্রতিষ্ঠা করেন, উনি এই বাংলা আক্রমণ করে বসেন।
হ্যাঁ, তামান্না তিথি যেটা বলতেছেন যে বাবার হলো আবার জ্বর বলে মুখস্থ করাইতো। এগুলো মুখস্থ করার দরকার নাই, এনার্জি অপচয় করবেন না। ঠিক আছে স্যার, গিয়াসউদ্দিন আজম উনি ক্ষমতার লোভে তার বাবাকে, হ্যাঁ গিয়াসউদ্দিন আজম উনি ক্ষমতার লোভে বাবাকে হত্যা করেন, এবং আলাউদ্দিন যে খেলজি উনি ওনার চাচাকে হত্যা করেন ক্ষমতার জন্য। আচ্ছা, ক্ষমতা আসলে সকল সমস্যার কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে দেখেন 1540 কনৌজের যুদ্ধে, তাহলে সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহর যে যুদ্ধটা হয়, এটা হচ্ছে বিহারের কাছে কনৌজ নামক একটা জায়গায়। সেই কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন দিল্লি ত্যাগ করেন। দেখেন এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে 1526 সালে ক্ষমতায় আরোহণ করে মুঘল সম্রাটরা 1538 সালের বা 40 সালের মধ্যে ক্ষমতা হারান। কার কাছে হারান? সে একজন আফগান যে নেতা শেরশাহর কাছে ক্ষমতা হারান। এবং 1955 সালে হুমায়ুন পুনরায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। কিভাবে? উনি এই অঞ্চলে ওরা- ওনার যে শাসক ছিল, শেরশাহ যে শাসক ছিল, সেই শাসককে পরাজিত করে দিল্লি অধিকার করেন 1500। ওই শাসকের সাথেই আবার 1556 সালে হুমায়ুন যখন মারা যান, আকবরের সাথে যুদ্ধ হয়। তাহলে 1555, ভেরি ইম্পর্টেন্ট, হুমায়ুন যুদ্ধ করে দিল্লির সালতানাত দখল করে, মানে দিল্লির অধিকার দখল করে। একইভাবে পরের বছরে যখন হুমায়ুন মারা যায়, পরের বছর আবার যুদ্ধ হয়, যেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সেটা হচ্ছে বৈরাম খান এবং হিমুর মধ্যে। হিমু ছিল আফগান নেতা, ঠিক আছে, আর বৈরাম খান হচ্ছে হুমায়ুনের কি বলে আকবরের প্রধান সেনাপতি। দেখেন, বাংলায় আফগান শাসন শুরু করেন হচ্ছে শের খান সুরি কত সালে? 1540 সালে হুমায়ুনকে পরাজিত করার মাধ্যমে। একজন শক্তিশালী, উনি আফগান পশতুন ছিলেন। পশতুন মানে হচ্ছে যারা পশতুন ভাষায় কথা বলে, এবং এই পশতুনটাই হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জাতি। আফগানিস্তানের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ উপজাতি হচ্ছে পশতুন। এই সম্রাট হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেন এবং নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এখন এই যে বিহার, এই মূলত বিহার কেন্দ্রিক শাসন ছিল শেরশাহর, পরে সেটা দিল্লি পর্যন্ত এগোয়। এখানে যে একটা মনে রাখবেন সেটা হচ্ছে পাট্টা এবং কবুলিয়ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাট্টা বলতে আমরা কি বুঝি? শেরশাহের সময়ে ভূমি সত্ত্বের দলিল, যেটাকে আমরা জমির দলিল বলি, সেটাকে বলা হতো পাট্টা। আর যদি আমরা যে বলি কন্ট্রাক্ট, যেটা ডিড বলি, সেটা হচ্ছে কবুলিয়ত। এই সময় উনি এই দুটো যে ইকোনমিক সিস্টেম, ল্যান্ড ইকোনমিক সিস্টেম, সেটার আওতায় উনি এটা চালু করেন। ঠিক আছে, আফগান শাসনামল যখন শেরশাহ ভারত শাসন করেন, তখন তার রাজধানী ছিল হচ্ছে আগ্রায়। উনি তখন এই অঞ্চলের জন্য সড়কে আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। প্রশ্ন আসতে পারে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথায়, কে নির্মাণ করেন? এটা হচ্ছে শেরশাহ। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা মূলত 3000 মাইল দীর্ঘ ছিল। বাংলাদেশের সোনারগাঁও থেকে আগ্রা হয়ে, দিল্লি হয়ে, লাহোর হয়ে মুলতান, যেটা পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের কোন জায়গা থেকে মূলত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সূচনা, সেটা হচ্ছে সোনারগাঁও, যেটা নারায়ণগঞ্জ, আগ্রা, দিল্লি। আমরা জানি এখানে পানাম নগর ছিল আগে, পানাম নগর, যেটা আগে বিখ্যাত অঞ্চল ছিল। সংবাদ বহনের জন্য চালু করেন ঘোড়ার ডাক। প্রশ্ন আসতে পারে, ঘোড়ার ডাক প্রচলন করে কে? শেরশাহ। শেরশাহর যে সমাধি, ওটা হচ্ছে সাসারাম বিহারে। আর ওনার পরে সর্বশেষ বাংলা শাসক ছিলেন হচ্ছে দাউদ খান কররানী। এই দাউদ খান কররানীকেই আকবর পরাজিত করে। আকবর পরাজিত করে 1576 সালে আকবরের সেনাপতি মান সিং, আকবরের সেনাপতি কে ছিল? মান সিং। এই মান সিং পরাজিত করেই মূলত বাংলা দখল করে। তবে 1576 সালে তারা বাংলার অর্ধেক অংশ দখল করলেও 1612 সালের আগে তারা পূর্ণ বাংলার নিয়ন্ত্রণ নিতে পারেনি। কাদের কারণে? বারো ভূঁইয়াদের কারণে। ঠিক আছে, বারো ভূঁইয়াদের কারণে তারা পূর্ণ বাংলার অর্জন নিতে পারেনি। এরপরে আসি জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ঠিক আছে, মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। মাত্র 13 বছর বয়সে ক্ষমতায় বসেন। তাহলে প্রশ্ন আসতে পারে, মাত্র 13 বছর বয়সে, আর যদি সিরাজের কথা চিন্তা করি, সিরাজ মোস্ট প্রবলি 23 বছর বয়সে ক্ষমতায় আসেন। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সালে বৈরাম খান ও আকবর নেতা হিমুকে পরাজিত করে তিনি এটা করেন। এখন বৈরাম খান কে ছিলেন? আকবরের প্রধান সেনাপতি, অভিভাবক এবং সম্রাট হুমায়ুনের বন্ধু। তেমনি আবুল ফজলও ছিলেন সম্রাট হুমায়ুনের বন্ধু। সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। তাহলে দুইজন মুঘল সম্রাটের কথা আমরা মনে রাখবো। সম্রাট আওরঙ্গজেব, যার কারণে
দক্ষিণ ভারতে মোগল ভারত সাম্রাজ্য বিস্তার করে, বা আলাউদ্দিন খলজির কারণেও কিন্তু দক্ষিণ ভারতে দিল্লি সালতানাতের সাম্রাজ্য বিস্তার করে। একই সাথে সম্রাট আকবরের সময়ে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে হচ্ছে মোগল সাম্রাজ্য। আচ্ছা, এই মোগল আমলে 15টি সুবা ছিল, এর মধ্যে একটা ছিল বাংলা, সুবা বাংলা। ঠিক আছে, পরে এটা নবাবরা শাসন করেন। প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। তাহলে প্রশ্ন আসতে পারে, মোগল আমলে কয়টি সুবায় বিভক্ত ছিল পুরো প্রদেশ? সেটা ছিল 15টি। এরপর হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবরের বিষয় হচ্ছে উনি তীর্থকর এবং জিজিয়া কর রহিত করেন। তীর্থকর মানে হচ্ছে তীর্থযাত্রীদের কাছ থেকে যে কর আদায় করা, সেটা হচ্ছে তীর্থকর। আর অমুসলিমদের কাছ থেকে যে করটা আদায় করে সেটা হচ্ছে জিজিয়া কর। উনি এই দুটো কর রহিত করেন, কারণ উনি আসলে হিন্দুদের সাথে বা অন্য ধর্মাবলম্বীদের সাথে ওনাদের একটা বৈবাহিক সম্পর্ক, যোধা ভাই, আম, যোধা ভাই ওনাদের একটা পারিবারিক সম্পর্কের কারণে উনি, এটা হতে পারে, তবে উনি যেহেতু সব ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এই কারণে উনি তীর্থকর এবং জিজিয়া কর রহিত করেন। এরপর হচ্ছে 1582 সালে খ্রিস্টাব্দে সকল ধর্মের সার সম্বলিত উনি একটা দ্বীন ইসলামী, অর্থাৎ সম্রাট আকবর একটা ধর্ম প্রচার করা শুরু করেন। যেমন অশোকের ক্ষেত্রে আমরা দেখি, সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রচার করেন, এই জন্য ওনাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন নামক নতুন এক ঈশ্বরধর্মী। এবং কতজন এই ধর্মটাকে অ্যাডপ্ট করেন? সেটা হচ্ছে 18 জন। সম্রাট আকবরের সময় এক ধরনের প্রথা চালু হয়, প্রথাটা হচ্ছে মসনবদারি প্রথা। এই মসনবদারি কথাটার মানে হচ্ছে সেনাবাহিনীর সংস্কার। বাংলাদেশের যেমন যেমন ডিফেন্স সংস্কার হচ্ছে 2030, সেনাবাহিনীর সংস্কারের যে প্ল্যান 2030। আর এইরকম একটা সংস্কার যেটা মুঘল আমলে গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে মসনবদারি প্রথা। অর্থাৎ আমাদের যে ভিশন 2030, সেটাই হচ্ছে মুঘল আমলে ছিল মনসবদারি প্রথা। এখানে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। মুঘল সম্রাটের রাজসভায়, অর্থাৎ মুঘল সম্রাট আকবরের রাজসভায় কারা ছিলেন? আবুল ফজল ছিলেন, ওনার ছিলেন সভাকবি। আমরা একটা বই দেখি, সেটা হচ্ছে আকবর নামা। আকবর নামা, ঠিক আছে, বা যেটা বলেছি আইনি আকবরী, আইন ই আকবরী, এই দুটো বই কে লেখেন? আবুল ফজল। টোডরমল ওনার ভূমি সংস্কার মন্ত্রী বা অর্থমন্ত্রী। এরপরে হচ্ছে বীরবল রাজসভার কৌতুককার, মানসিংহ বাংলার সুবেদার, এবং তানসেন যেটাকে মঞ্চলে হচ্ছে বুলবুলি হিন্দ। ঠিক আছে, এই ব্যক্তিরা সম্রাট আকবরের সভা অলংকৃত করত। সম্রাট আকবর নিয়ে এখানে সবচেয়ে বেশি আলোচনা। এখানে আহ, রাজস্ব মন্ত্রী টোডরমলের কথা বলা আছে, উনি সংস্কারের জন্য বিখ্যাত। আরেকজন সংস্কারের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান। উনিও সংস্কারের জন্য বিখ্যাত। ঠিক আছে, কারণ আওরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি, আওরঙ্গজেব মারা যান হচ্ছে 1707-এ। আর এই 1707 পর্যন্ত এই সুবা বাংলা অঞ্চলের সবচেয়ে বেশি রেভিনিউ দেয় হচ্ছে কে? মুর্শিদ কুলি খান। এই সময় ফার্সি অনুকরণে গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, মুঘল আমলে এই অঞ্চলের রাজভাষা কি ছিল? রাজভাষা ছিল ফার্সি, পরে ইংরেজরা এসে ইংরেজি করে। আচ্ছা, তানসেন প্রকৃত নাম কি? রামতনু পান্ডে, ওনাকে বলা হতো বুলবুলি হিন্দ। বুলবুল ই হিন্দ, বুলবুলি হিন্দ বলা হতো। ফতেপুর সিক্রি, যেখানে মূলত সম্রাট আকবর থাকতেন, নগরের পত্তন এবং আগ্রা দুর্গ নির্মাণ করেন। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? মূলত ফতেপুর সিক্রির ভিতরেই তানসেন, মিয়া তানসেন এই গান গাইতেন এবং ওনাদের জলসা হতো, আগ্রা দুর্গ নির্মাণ করেন। এবং সম্রাট আকবরকে সেকান্দ্রায়, প্রশ্ন আসতে পারে সম্রাট আকবরকে কোথায় সমাহিত করা হয়? এটা হচ্ছে সেকান্দ্রায়। আর মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথায় সমাহিত করা হয়? ইয়াঙ্গুনে, ইয়াঙ্গুন অথবা রেঙ্গুনে সমাহিত করা হয়। আচ্ছা, এরপর দেখেন সম্রাট আকবরের সময় এই অঞ্চলে দেখেন 1576 সালে সম্রাট আকবর প্রথম দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলা অঞ্চল দখল করেন। উনি তখন তার সেনাপতি খান ই জাহান কুলি বেগের সহায়তায় পাঠান এই অঞ্চলকে জয় করার জন্য। এবং মুঘলদের, দেখেন মুঘলদের কাছ থেকে বাংলা ছুটে যায় হচ্ছে 1540-এ। পরে কত সালে ফেরত আসে? 1576 সালে ফেরত আসে। প্রাদেশিক শাসন করতে বলতো সুবেদার। অর্থাৎ মোগলদের যে 15টি সুবা ছিল, এই 15টা সুবা যারা পরিচালনা করত তাদেরকে বলা হচ্ছে সুবেদার। আচ্ছা, বাংলা শাল ও নববর্ষের প্রচলন করে হচ্ছে সম্রাট আকবর। দেশবাচক বাংলা শব্দের প্রথম প্রচলন, এইগুলো আমি আপনাদেরকে পড়াইছি। আইনি আকবরী গ্রন্থে রচিত হচ্ছে আবুল ফজল, আকবরের সভাকবি। সুবি বাংলা বলা হতো, মানে বাংলার সুবা, বঙ্গদেশকে অন্যান্য সুবাই বাংলা বলতো। আর এই অন্তর্ভুক্ত কোন অঞ্চলগুলো ছিল?
অন্তর্ভুক্ত ছিল বাংলা, যেটাকে আমরা বলি গৌড়, বাংলা, বিহার এবং উড়িষ্যা। আমরা যদি দেখি সিরাজউদ্দৌলার আমলে বলতো বাংলা, বিহার এবং উড়িষ্যা, অর্থাৎ বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝাতো? গৌড় অঞ্চলকে বোঝাতো। আচ্ছা, এরপরে আসি সম্রাট আকবরের উল্লেখযোগ্য কাজ। এখানে দেখেন বুলওয়ান দরজা, এটা একটা মূলত ফতেপুর সিক্রি এটার একটা বড় গেট। ঠিক আছে, এটাকে বলা হতো বুলওয়ান দরজা। অমৃতসর স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দিরেই আহ 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 কি বলে, ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার এটা পরিচালনা করে, ব্লু স্টার পরিচালনা করে 1984 সালে। এরপরে জিজিয়া কর এবং তীর্থকর রোহিতগণ অলরেডি জানি। বাংলা সনের প্রবর্তন করেন 1556 সালে। এটা 1559 সালে সংস্কার করলেও উনি যে সালে ক্ষমতায় বসেন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত সাল ঘন্টা 1556 থেকে শুরু হয়। বাংলা নববর্ষের প্রবর্তন। বাংলা নববর্ষ বলতে আমরা বলতে বলতে পারি যেটা অগ্রহায়ণ। ঠিক আছে, সরি, পহেলা বৈশাখ। আর পহেলা অগ্রহায়ণ কি? পহেলা বৈশাখ। আর পহেলা অগ্রহায়ণ হচ্ছে নবান্ন উৎসব, বা জাতীয় কৃষি দিবস। ঠিক আছে, অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের উপর কর, এটা হচ্ছে জিজিয়া কর। সম্রাট আকবরের পরে যে শাসক আসেন উনি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের যে আত্মজীবনী সেটাকে বলে তুজুকি জাহাঙ্গীর, বা বাংলায় যদি বলি জাহাঙ্গীরনামা। তুজুকি জাহাঙ্গীর বা জাহাঙ্গীরনামা। আর আমরা সবসময় জানি যে মুঘলদের মূল ভাষা ছিল ফার্সি, আর সম্রাট জাহাঙ্গীর নিজামে মুদ্রার প্রচলন করেন। এখানে আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা এবং এই লাইনটা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জাহাঙ্গীরের সময় যেটা হয়, মোগলরা বাংলা দখল করে। একটু দেখেন, সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। আর এই সম্রাট জাহাঙ্গীরই প্রথম বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠা করেন। এই কারণে ঢাকার নাম কি রাখা হয়? ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। আর আমরা যে বর্তমানে জাহাঙ্গীরনগর দেখি, এটার নাম ছিল আগে জাহাঙ্গীরনগর ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। ওকে। এই জাহাঙ্গীরনগর নাম রাখেন হচ্ছে সুবেদার ইসলাম খান 1610-এ। আর 1600 সালে কারা আসে? ইংরেজরা আসে। আর 1608 সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এই অঞ্চলে আসে। মূলত তারা প্রথম সম্রাট জাহাঙ্গীরের কাছে আসেন। তিনি সুবেদার হিসেবে নিয়োগ দেন কাকে? ইসলাম খানকে। আর এই ইসলাম খানই মূলত বারো ভূঁইয়াদের দমন করেন। আর বারো ভূঁইয়াদের মধ্যে প্রথম ছিল কে? ঈশা খান, তার ছেলে মুসা খান। এরপরে ছিল যশোরের রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য। এই তিনজন নাম এসে, মুসা খানের একটা কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আর ঈসা খানের দুটো 11 সিন্দুরে একটা দুর্গ আছে, এবং আরেকটা আছে কিশোরগঞ্জে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এই নিয়ে ঢাকা কতবার রাজধানী হয়? 1610 সালে প্রথম রাজধানী হয়, 1660 সালে দ্বিতীয়বার রাজধানী হয়, তারপরে হচ্ছে উম 1905 সালে তৃতীয়বার রাজধানী হয়, দেন হচ্ছে 1947 সালে চতুর্থবার রাজধানী হয়, 1971 সালে পঞ্চমবারের মতো রাজধানী হয়। এখন যদি প্রশ্ন আসে যে স্বাধীনতার আগে ঢাকা কতবার বাংলার রাজধানী হয়, তাহলে 4বার, আর এই পর্যন্ত হয় 5বার। ঠিক আছে। ওকে। 1612 সালে সমগ্র বাংলা মুসলমানদের অধীনে আসে। একটু আগে আমি বলছি যে 1608 সালে এবং 1610 সালে অনেক বিজয় হলেও মূল বিজয়টা আসে 1612 সালে। এরপরে হচ্ছে তার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসেন এবং উড়িষ্যার পিঁপড়িতে, কোথায়? উড়িষ্যার পিঁপড়িতে বাণিজ্য কুঠি স্থাপন করেন। এরপর আসে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের ডাক নাম ছিল হচ্ছে খুররাম। ঠিক আছে, শাহজাহান ওনার আসলে সম্রাট জাহাঙ্গীর আদর করে, হ্যাঁ, করিমগঞ্জ কিশোরগঞ্জে ওনার একটা দুর্গ আছে। ওকে। আহ হুম এইটা মনে রাখবেন যে কোন মুঘল সম্রাট তার সন্তানের হাতে বন্দী হয়ে ক্ষমতা হারান? সেটা হচ্ছে আওরঙ্গজেবের হাতে বন্দী হয়ে ক্ষমতা হারান। এখন এই শাহজাহানের যে অমর কীর্তি, তাকে বলা হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স। উনি ময়ূর সিংহাসন তৈরি করেন। আর এই ময়ূর সিংহাসনটা বর্তমানে কোথায় আছে? ইরানে। কারণ নাদির শাহ, ইরানের শাসক নাদির শাহ এটা
লুণ্ঠন করে নিয়ে যান। আর সম্রাট, কোন সম্রাট? ঠিক আছে, এটা হচ্ছে তৎকালীন মুঘল সম্রাটের মাথার যে মুকুট ছিল, মুকুটে কোহিনূর শোভা, কোহিনূর হীরা শোভা পাইতো। আর এখন কোহিনূর হীরাটা কোথায়? ব্রিটিশ যে রানী আছে, ব্রিটিশ রানীর যে মুকুট আছে, যে ব্রিটিশ রানীর মুকুটে এখন কোহিনূর হীরা শোভা পায়। আচ্ছা, এখন সম্রাট শাহজাহান কি কি তৈরি করেন? মতি মসজিদ, শীষমহল, খাসমহল, মোসাম্মম বুর্জ ইত্যাদি স্থাপনা তৈরি করেন। স্থাপনাগুলোটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাজমহলের বিষয়ে আমরা সবাই জানি যে সম্রাট শাহজাহান তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই তাজমহলটা তৈরি করেন। এটি হচ্ছে যমুনা নদীর তীরে, এবং এটা স্থপতিকে ওস্তাদ আহমেদ লাহোরী, যার প্রকৃত নাম হচ্ছে ইসা খান এছাড় নামে পরিচিত ছিল। এই স্থাপনাটা তৈরি করতে 20,000 শ্রমিকের 22 বছর লাগে, এবং এটা 1983 সালে তাজমহলকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। আর ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, ঠিক আছে। ময়ূর সিংহাসন এবং তাজমহল স্থাপনা নির্মাণের জন্য তাকে, একটু আমি বলেছি, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। এবারে আসেন সম্রাট শাহজাহানের যে পারিবারিক যে ট্র্যাজেডি, সেটা হচ্ছে আসলে সম্রাট শাহজাহান চাইছিল তার বড় ছেলে দারাশিকো সম্রাট হোক, পরবর্তী সম্রাট হোক, কিন্তু আওরঙ্গজেব সেটা মেনে নেয় নাই। মূলত আওরঙ্গজেবের সাথে দারাশিকোর একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধতে জাহানারা দারাশিকোর পক্ষ অবলম্বন করে, এবং তার আরেকজন বোন আছে রওশন আরা। রওশন আরা, এই রওশন আরা কার পক্ষ অবলম্বন করে? আওরঙ্গজেবের পক্ষ অবলম্বন করে। এখানে দারাশিকোর সাথে আওরঙ্গজেবের যুদ্ধ হয়, এবং এখানে শাহ সুজার সাথেও এক ধরনের ক্ল্যাশ হয়, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। কারণ যখন যুদ্ধ হয় তখন শাহ সুজা 1650 সালে এই এই অঞ্চলের কি আছে সুবেদার হয়ে আসেন। 1650 সালে সুবেদার হয়ে আসে। উনি রাজধানী ঢাকা থেকে কোথায় নিয়ে যান? রাজমহলে নিয়ে যান। পরে 1660 সালে, ঠিক আছে, আবার বাংলার রাজধানী হয়। ঠিক আছে, ওকে। এখানে দেখেন, এখানে আসলে খুব একটু ডিটেলস বলার সুযোগ নেই, আমাদের একটু সুইফটলি যাইতে হবে। তো এই যে জাহানারা, দারাশিকো, শাহ সুজা এবং আওরঙ্গজেব মুরাদ, তার প্রশ্ন আসতে পারে সবার বড় কে? জাহানারা, এরপরে কে? দারাশিকো, এরপরে শাহ সুজা, এরপরে আওরঙ্গজেব। শাহ সুজার একটা মসজিদ আছে কুমিল্লায়, সুজা মসজিদ। সুজা মসজিদ। একইভাবে বাহাদুর শাহ জাফরের মতোই মিয়ানমার মিয়ানমার বা মায়ানমারের শাহ সুজার সমাধি আছে, উনি ওইখানেও চলে যান। এরপর শেষে আওরঙ্গজেব। আহ, আওরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর, বাদশাহ আলমগীর গাজী। আমরা শিক্ষকের মর্যাদা নিয়ে একটা কবিতা জানি, সেটা হচ্ছে বাদশাহ আলমগীর নিয়ে লেখা। আদের ভাইদের মধ্যে যুদ্ধে দারাশিকোর রসনারা জাহানারা দারাশিকোর এবং রসনারা আওরঙ্গজেবের পক্ষ অবলম্বন করেন। ফতোয়াই আলমগীরি মানে হচ্ছে আওরঙ্গজেব নিজের নামে যে একটা আইন সংকলন তৈরি করেন, সেটা হচ্ছে ফতোয়া আলমগীরি। সম্রাট আকবর যেখানে জিজিয়া কর রহিত করেন, সেখানে আওরঙ্গজেব এসে জিজিয়া কর কি করেন? পুনঃস্থাপন করেন। আর ওনার নাম ছিল জিন্দাফির। এই জিন্দাপীর আলমগীর, যিনি জিন্দাপীর, তিনি হচ্ছে আলমগীর, তিনি হচ্ছেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব একই ব্যক্তি, ঠিক আছে। ওনাকে কেন জিন্দাবির বলা হতো? কারণ উনি এতই ধর্মপ্রাণ ছিলেন এবং উনি সৎ লোক ছিলেন। আচ্ছা, আওরঙ্গজেবের সময় ওনার বাংলার যে সুবেদার শাসন ছিলেন হচ্ছে তার মামা শায়েস্তা খান। আমরা শায়েস্তা খানের কথা জানি, শায়েস্তা খান ছিল আহ মমতাজের ভাই। আওরঙ্গজেবের সময় মীর জুমলার একটা কামান আছে ঢাকা ঢাকা গেটের কাছে, যেটা ওসমানী উদ্যান আছে, যেটা বাংলাদেশে। ওসমানী উদ্যানের কাছে ঢাকা আছে, ওসমানী উদ্যানের কাছে মীর জুমলার যে আসাম যুদ্ধের কামান, সেই কামান আছে। এই মীর জুমলাই 1660 সালে রাজমহল থেকে রাজধানী কোথায় নিয়ে আসেন? ঢাকায় নিয়ে আসেন। আচ্ছা, যেহেতু আলমগীর বা সম্রাট আওরঙ্গজেবের আমলে, ওকে, ভেরি গুড। আহ আলমগীর বা সম্রাট আওরঙ্গজেবের আমলে যেহেতু কুচবিহার জয় হয়, সুতরাং এটার নাম রাখা হয় আলমগীরনগর। প্রশ্ন আসতে পারে কোন অঞ্চলের নাম রাখা হয় আলমগীরনগর? সেটা হচ্ছে কুচবিহার। আর শাহবাগ শাহী মসজিদ বা ফররুখ শিয়ার মসজিদ, এই ফররুখ শিয়ারও একজন কি ছিলেন? ফররুখ শিয়ার একজন আহ মুঘল সম্রাট ছিলেন ফররুখ শিয়ার।
ওনার নামে লালবাগ শাহী মসজিদ প্রতিষ্ঠা করেন কে? সম্রাট আওরঙ্গজেব। তিনি অতি ধর্মপ্রাণ। এই পরীয় ইংরেজদের একটা অনুমতি দেন, সেটার নাম হচ্ছে দস্তক। এই অনুমতি নিয়েই মূলত পলাশির যুদ্ধটা হয়। পলাশির যুদ্ধটা ঘটে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কেমন লাগতেছে? অনেকক্ষণ ধরে আপনাদের আসলে ধরে রাখছি, প্রায় নিয়ারলি 1.5 ঘন্টার উপরে চলে গেছে। আমার কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লাগার কারণে। আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন কিনা একটু জানান। আচ্ছা, এরপরে হচ্ছে মাহমুদ শাহ। ঠিক আছে, মাহমুদ শাহ আরেকজন ছিল, সেটা হচ্ছে দিল্লি সালতানাতের মাহমুদ শাহ। এই মাহমুদের সময়ে নাদির শাহ, এটা ছিল মুঘল সম্রাট মাহমুদ শাহ। ওনার সময় নাদির শাহ আসেন। নাদির শাহ এসে কি নিয়ে যান? কোহিনূর হীরা নিয়ে যান, ময়ূর সিংহাসন নিয়ে যান। এটা জাস্ট মনে রাখতে হবে। কত সালে আসেন? 1739 সালে এই সময় এসে নিয়ে যান। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মানে যিনি সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন, 1857 সালে যে সিপাহী বিপ্লব সংগঠিত হয়, এটা ওনার নামে সংগঠিত হয়। বিপ্লবীরা ওনাকে সামনে রেখে বিপ্লব করেন। তো আহ, এই যে সর্বশেষ সম্রাট, ওনার প্রায় ওনার নিয়ে প্রশ্ন আসে। ওনার যে সমাধি, এটা হচ্ছে রেঙ্গুনে, যেটা হচ্ছে বর্তমানে ইয়াঙ্গুন। এবং উনি 1868 সালে উনি মৃত্যুবরণ করেন এবং তাকে রেঙ্গুনে সমাধি। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সর্বশেষ মুঘল সম্রাট কে, ওনার সমাধি কোথায় রয়েছে? তাহলে সর্বশেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ওনার সমাধি রয়েছে ইয়াঙ্গুন অথবা রেঙ্গুনে। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা আপাতত স্কিপ করি কারণ আমাদের স্লাইডটা শেষ করতে হবে। বাংলায় মোগল শাসকরা শাসন করেন। আহ বাংলায় প্রথম আক্রমণ করতে চাওয়া মানে উনি বাংলা আক্রমণ করতে চাননি বা পারেননি, এটা হচ্ছে বাবর। কিন্তু 1538 সালে বাংলায় এসে 1540 সালে বাংলার ক্ষমতা হারান কে? সম্রাট হুমায়ুন। 1538 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন, যেখানে এটার নাম দেন জান্নাতাবাদ। এই যে জান্নাতাবাদ, চমৎকার প্রাসাদ দেখে এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মূলত উনি ওইখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, নদী, এই বৈশিষ্ট্যগুলো দেখে উনি এটার নাম দেন জান্নাতাবাদ। মাত্র 8 মাস অবস্থান করে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করলে বক্সারের নিকট, এই যে বক্সার, এইখানে কিন্তু বক্সারের একটা যুদ্ধ আছে 1764 সালে। আপনাদের মনে আছে কিনা জানি না। 1764 সালে বক্সারের যুদ্ধ। চৌসা নামক স্থানে শেরশাহ তাকে অতর্কিত আক্রমণ করেন এবং চৌসারের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন প্রাণ নিয়ে দিল্লি পৌঁছান। তাহলে মূলত এই চৌসারের যুদ্ধ, চৌসার কোথায়? বক্সারের নিকট, আর এটা হচ্ছে বিহারের নিকট। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা অলরেডি জানি যে 1576 সালে সম্রাট আকবর জাহানি কুলি বেগের মাধ্যমে এবং দাউদ খান কররারকে পরাজিত করে বাংলা দখল করেন। দখল করার সাথে সাথে আসলে বাংলার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের আসেনি। তখন বাংলা বলতে যেটা আমরা বলতাম, বাংলা প্রদেশ, বিহার প্রদেশ এবং উড়িষ্যা প্রদেশ। সম্রাট আকবরের সময় বাংলায় মোগল শাসনের সূত্রপাত হলেও এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, এবং বারবিয়াদের যে আধিপত্য, সে আধিপত্য দমন করেন সম্রাট জাহাঙ্গীর, এবং এরপরে মূলত সুবেদারি। এবং দেখেন, বারবিয়াদের দমনের পর সমগ্র বাংলায় মূলধন মুঘল আধিপত্য প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীর অধিকৃত। এবং এই আধিপত্য প্রতিষ্ঠার পরে মূলত বাংলা সুবেদারি এবং নবাবী, এই দুই পর্বে বাংলা শাসন হয়। প্রথমে সুবেদাররা ছিল, পরে কারা ছিল? পরে নবাবরা ছিল। এখন এটা ছিল প্রাচীন ভারত। এই প্রাচীন ভারতের যে এই অঞ্চলটা, সেটা ছিল বৃহত্তর মুঘল শাসন। এটা হচ্ছে সম্রাট আকবরের সময়, আকবরের সময়ে মুঘল সাম্রাজ্যের যে বিস্তার, এটা পুরো অঞ্চলে ছিল। একটু দেখেন, সেই বর্তমানে যে অরুণাচল থেকে শুরু করে এখানে পুরো পশ্চিম পশ্চিম বাংলা, বা যেখানে দক্ষিণ ভারতের কিছু একটা অংশ, এখানে ছিল কলিঙ্গ। কলিঙ্গ থেকে শুরু করে পুরো অঞ্চলটা ছিল মুঘলদের অন্তর্ভুক্ত। এখানে আসে বারো ভূঁইয়া। বারো ভূঁইয়াদের নিয়ে অলরেডি আলোচনা করেছি। বারো ভূঁইয়া বলতে 12 জন ভূঁইয়াকে কখনোই বোঝায় না, অসংখ্য ভূঁইয়া বলতে বারো ভূঁইয়াকে বোঝাচ্ছে। এখানে দেখেন, বাংলার ইতিহাসে ভাটি অঞ্চল। এখন দেখেন, উজান মানে ভাটি কি? উজান ভাটি মানে কি? ধরেন একটা নদী, এই নদীটার স্রোত এদিক থেকে আসে, এদিক দিয়ে যায়। এই উপর থেকে এটাকে বলা হচ্ছে উজান, আর নিচে হচ্ছে ভাটি। এই ভাটি থেকেই ভাটিয়ালি গান আসে। এই ভাটি থেকেই কি আসছে? ভাটিয়ালি গান। আচ্ছা, তাহলে বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের, মানে এই অঞ্চলের অর্থাৎ নদীর নিচু অঞ্চলে জমিদারগণ মোগলদের অধীনতা মেনে নেননি। বিশেষ করে সোনারগাঁও অঞ্চলের, সোনারগাঁও, কিশোরগঞ্জ, এই অঞ্চলে যারা স্থানীয় জমিদার ছিল, তারা এটাকে মেনে নেননি। বারো বলতে আমরা কি বারো বুঝি?
বারো বলতে কিন্তু আমরা বারো বুঝি না, বারো বলতে আমরা বুঝি অসংখ্য। ঠিক আছে, অসংখ্য জমিদারদের আমরা বুঝি। আকবরের সময় বারো ভূঁইয়াদের উত্থান ঘটে, আর বারো ভূঁইয়াদের পতন ঘটে হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সময়। আর যতজন বারো ভূঁইয়া ছিলেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন ইসা খাঁ। উনি 1529 থেকে 1599 এই সময় পর্যন্ত বেঁচে ছিলেন। আর এই মুসা খাঁ বারো ভূঁইয়ার ইসা খাঁর সন্তান মুসা খাঁ। ওনার কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, এবং এখানে একটা মসজিদও রয়েছে ওনার নামে। আচ্ছা, এখানে যেটা আছে, রাজধানী হিসেবে সোনারগাঁও পতন করেন হচ্ছে ইসা খাঁ। এখানে 11 সিন্ধুর, যেটা হচ্ছে 11টি নদীর মিলন কেন্দ্র, যেটা হচ্ছে কিশোরগঞ্জে, ওনার একটা শক্তিশালী একটা দুর্গ ছিল, যেটার নাম হচ্ছে 11 সিন্ধুর। ঠিক আছে, এটা হচ্ছে কিশোরগঞ্জের পাখনদিয়া। 11 সিন্ধু সংযুক্ত ছিল বলে এখানে নামকরণ। আর এবং যশোরের জমিদার, যেটা আমরা রাজা প্রতাপাদিত্যের কথা বলেছি, উনি একজন বারো ভূঁইয়া। তাহলে বারো ভূঁইয়াদের মধ্যে তিনজন, ঈশা খাঁ, মুসা খাঁ এবং রাজা প্রতাপাদিত্য। আচ্ছা, সুবেদারি শাসন। আচ্ছা, সুবেদারি শাসন একেবারে শেষ স্লাইডে চলে আসছি, একটু ধৈর্য হারা হয়েন না। সুবেদারি শাসনের এখানে একটা আসি। অর্থাৎ মুঘলরা এই অঞ্চল শাসন করে সুবেদারি শাসনের মাধ্যমে। প্রথম সুবেদার কে ছিলেন? রাজা মানসিংহ। ওনার যে বিষয়টা, উনি আসলে অ্যাকচুয়ালি 1576 সালে মোগলরা এই অঞ্চল দখল করলেও, ঠিক আছে, ওনারা মূলত 1612 সালের আগে এই অঞ্চলের ক্ষমতা পাননি। এই সময়টা বারো ভূঁইয়াদের অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছে। তাহলে বারো ভূঁইয়াদের মূলত পরাজিত করেন হচ্ছে ইসলাম খাঁ। এই ইসলাম খাঁ নাম অনুসারে পুরান ঢাকার নাম হচ্ছে ইসলামপুর। ইসলামপুর। আর এই ইসলাম খানই, যেটা নৌকা বাইচ এই এই প্রতিযোগিতা শুরু করেন। হ্যাপি ভুইয়া সোনারগাঁও থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে সোনারগাঁও মানুষের নিয়ে আমরা সোনারগাঁও নিয়ে আলোচনা করতেছি, সোনারগাঁও মানুষ এখানে উপস্থিত আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেরি রিয়েলিস্টিক এভিডেন্স। ওকে, এরপরে দেখেন রাজমহল থেকে রাজধানী ঢাকায় আসেন। দেখেন রাজধানীর বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। 1610 সালের আগে এটা হচ্ছে রাজমহল, এটা হচ্ছে ঢাকা। 1610 সালের আগে বাংলার রাজধানী ছিল রাজমহল। 1610 সালে যখন এই ইসলাম খান ক্ষমতায় আসে, তখন একটা রাজধানী করে 1610 সালে ঢাকাকে। এরপরে কি হলো? এরপরে 1650 সালে যখন শায়েস্তা খান আসে, সরি শাহ সুজা আসে, তখন উনি আবার রাজমহলে নিয়ে যায়। এরপরে 1660 সালে যখন আহ আহ, সুবেদার মীর জুমলা আসে, তখন উনি আবার রাজমহল থেকে ঢাকা নিয়ে আসে। এরপরে কি হয়েছে? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে মুর্শিদাবাদে, যেটার আগে নাম ছিল জাহানাবাদ, জাহানাবাদে রাজধানী নিয়ে যান কত সালে? 1700, মোস্ট প্রবাবলি 1717-র দিকে বা 1712-র দিকে, এরকমের দিকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাতে চলে আসে, ঢাকাতে চলে আসে 1905-এ। 1905-এ আবার এখানে ঢাকা হয় 1947-এ, আবার হয় 1971-এ। ঠিক আছে, এই আলোচনাগুলো যে আমি আলোচনা করেছি, উনি দোলাই খাল প্রতিষ্ঠা করেন, উনি নৌকা বাইচ প্রচলন করেন। আচ্ছা, এরপরে আসি সুবেদারি শাসন, শাহ সুজা। আহ শাহ সুজা সম্রাট শাহজাহানের সন্তান ছিলেন, যিনি এই অঞ্চলে সুবেদার ছিলেন। এটা দেখেন, বিনা শুল্কে ইংরেজদের অবাধ বাণিজ্য করার সুযোগ দেন কে? শাহ সুজা। এরপরে যে চকবাজারের বড় কাটরা, দেখেন এই যে কাটরা, এই যে কাটরা মানে কি? কাটরা মানে হচ্ছে গেস্ট হাউস। কাজটা মানে হচ্ছে গেস্ট হাউস। মানে বড় গেস্ট হাউসরা হচ্ছে তৈরি করেন শাহ সুজা, আর ছোট কাটরা তৈরি করে হচ্ছে শায়েস্তা খান, মনে রাখবেন। মীর জুমলা রাজধানী ঢাকায় আনেন, রাজমহল থেকে নির্মাণ করেন হচ্ছে পাগলা সেতু, যেটা নারায়ণগঞ্জ ঢাকা গেট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাংখার পুল দিয়ে পড়ে। চাংখার পুল দিয়ে পড়ে, সেটা হচ্ছে ঢাকা গেট। ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা বর্তমানে ওসমানী উদ্যানে আছে। এই কথাগুলো আমি এর আগেও কম বেশি বলেছি। এরপরে যে সর্বশেষ শায়েস্তা খান, মনে রাখবেন ওনার প্রকৃত নাম হচ্ছে মির্জা আবু তালিব। উনি চট্টগ্রাম এবং সন্দ্বীপ মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। চট্টগ্রামের নাম করেন ইসলামাবাদ, পর্তুগিজদের বিতরণ করেন। এই যে ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। লালবাগ দুর্গ, ষাট সাত গম্বুজ মসজিদ, একটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, একটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ, এটা ঢাকার মোহাম্মদপুরে।
আর লালবাগ কেল্লার ভেতরে ওনার একটা মেয়ের কবর রয়েছে, নাম হচ্ছে ইয়ান দুক্ত বা চম্পাবতী বা আহ আহ, আর কি বলে, আহ, ইয়ান দুক্তি বলে, চম্পা বিবি বলে, আর কি বলে, আরেকটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। এটা আমাদের একটু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সর্বশেষ শায়েস্তা খান, ওনার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ঠিক আছে। এই প্রশ্নগুলো আমি ছেড়ে দেবো, 10টা বাজে আপনাদের বাংলা ক্লাস আছে। আপনি একটু রেস্ট নিয়ে বাংলা ক্লাস করবেন, আশা করি প্রশ্নগুলোর উত্তর আপনারা পারবেন। ঠিক আছে। ওকে। তাহলে একটু পর্যন্ত আজকে থাকুক, এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আজকে আমরা 8 এবং 9 এ দুটো আহ, শেষ করেছি। আপনারা আজকে রাতের দিকে আমি চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য, অথবা কালকে সকালে আপনারা পাবেন। ঠিক আছে। তো আপনাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আমার আরো আরেকটা ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।